নমস্কার। সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত বকুলতলা পিএল ক্যাম্প উপন্যাসখানির দ্বিতীয় পর্ব আপনাদের শোনাচ্ছি। কথা হচ্ছিল সুপারিনটেন্ডেন্ট দফাদারের বাড়ির বারান্দায় বসে। সান্ধ্য আসরে ওরা দুজনে বসে গল্প করছে। ঋতব্রত বললে, এবার আপনার বাড়িটা হাত দেওয়া যাক। আপনার ঘরের চালটা তো ঝাঁঝরা হয়ে গেছে। এটা এতদিন সারায়নি কেন সেনগুপ্ত? আমি বারণ করেছিলাম। আপনি? কারণ? এমনিতেই মশাই কত কথা শুনতে হয় আমাদের। আমি আপনার ঠিকাদারদের ডেকে বলে দিয়েছি, সব ব্যারাক সারিয়ে সব স্টাফ কোয়ার্টার্স মেরামত করে তবে আমারটায় হাত দেবে। কোনো শালা যেন না বলতে পারে কিছু। বলে হা হা করে হাসতেন খানিক। তারপর বললেন, তা যেন হলো, কিন্তু মিস্টার আউট অফ প্লাম্বের পিছনে আপনি লেগেছেন কেন বলুন তো? দিন না মশাই ওর লেডিস রুমটা করে। না, উনি তো লেডিস ওয়েটিং রুমটা চান না। উনি বলেন ওর বাড়িতে চাকরদের একটা ঘর করে দিতে। আহ, আবার আপনি উল্টোপাল্টা কথা বলেন। সেদিন বললাম না আপনাকে যে চাকরের ঘর নয়, ওটাই লেডিস ওয়েটিং রুম। বউকে তো আনেননি, মাঝে মাঝে ওকে লেডিদের এন্টারটেন করতে হয় নাকি? একখানা ঘরে অসুবিধা হওয়া স্বাভাবিক। পাশে আর একটা ছোট কামরা থাকলে কত সুবিধা। স্তম্ভিত হয়ে যায় ঋতব্রত। এত কথা তো জানতো না সে। আপনি আর জানবেন কোথা থেকে? এই ক্যাম্পের শ্রীমান নক্র এবং শ্রীযুক্ত ভৈরবচন্দ্র হচ্ছেন যুগল কেষ্ট ঠাকুর। রামলীলার অনেক খবরই পাই। একবার ইচ্ছাও হয় হাতে নাতে ধরে কিছু শিক্ষা দিয়ে দিই। তারপর ভাবি, মুরুগ্গে যাক, ক্যাম্পের মেয়েরা যদি 2 পয়সা রোজগার করে আমি বাধা দেবার কে? তবে মাঝে মাঝে এমন বিশ্রী সব খবর আসে। আপনি জানেন, ক্যাম্প থেকে রোজ রেল স্টেশনে মেয়ে চালান যায়। তারা সব ভোরের বাসে ফেরে। ঋতব্রত বিহ্বল হয়ে পড়ে। বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না তার। আপনি কি করে জানলেন এত কথা? আমি তো কই শুনিনি কিছু। আপনার না শুনলেও চলে, আমার পক্ষে সব খবর রাখতে হয়। কার হাঁড়িতে কত চাল মাপা হয় তা পর্যন্ত খবর রাখতে হয় আমাকে। ও হ্যাঁ, ভালো কথা। আপনার বিরুদ্ধে সাধুচরণ ডাক্তার কিন্তু গুরুতর অভিযোগ এনেছেন উপরওয়ালার কাছে। আমার বিরুদ্ধে? কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে, আপনি নাকি তার মেল ওয়ার্ডটা সময় মতো সারিয়ে দেননি, তাই ঘর চাপা পড়ে 2জন লোক জখম হয়েছে। তা ব্যাপারটা কি মশাই? ব্যাপারটা যে কি হয়েছিল ঋতব্রত নিজেও ঠিক জানে না। সেনগুপ্ত বলেছিল তার কথা মতো 6টা পুরনো শালের খুঁটির বাট্রেস দিয়ে দিয়েছিল বাইরে থেকে। তা সত্ত্বেও ঘরখানা পড়ে গেছে। ওয়ার্ক সরকারই তাই বলেছে। মেজারমেন্ট বইতেও উল্লেখ আছে 6টা বল্লার কথা। অথচ ডাক্তারবাবু এবং তার লোকজনেরা বলে শালের খুঁটি আদৌ দেওয়া হয়নি। চাপা পড়া ঘরটার তলা থেকে অবশ্য অনেক শালের খুঁটি বেরিয়েছে, তবে সেগুলো আগের থেকেই ছিল কিনা বলা শক্ত, বুঝলেন? সেনগুপ্তর সঙ্গে তো এই নিয়ে সাধুচরণের বেশ মতান্তর হয়ে গেছে। ওকে চুপ করে যেতে দেখে দফাদার নিজেই কথার মোড় ফেরালেন। আর হ্যাঁ, আপনাকে আর একটা অনুরোধ করব। বলুন। ওই মেয়েটাকে, ওই আপনার রান্নার মেয়েটাকে, কি নাম যেন? কুসুম, কুসুম। ওকে আমিই দিয়েছিলাম আপনাকে। আপনি ওটাকে আজই জবাব দিন। আজকালের মধ্যেই আপনাকে আর একটা নতুন লোক আমি দেব। কেন বলুন তো? মেয়েটি তো কোনো দোষ করেনি। করেছে মশাই, করেছে। সে খবর আপনি রাখেন না। গত বুধবার ও অজ্ঞান হয়ে পড়ে যায়নি আপনার কলতলায়? হ্যাঁ, তা আপনি সে কথা কি করে জানলেন? ওই যে বললাম, ক্যাম্পে সব খবর আমাকে রাখতে হয়। না, তা ঠিক আছে, কিন্তু অজ্ঞান হয়ে যাওয়াটা কি অপরাধ? অপরাধ সেটা নয়। অজ্ঞান হয়ে যাবার পর আপনারা ওকে যে হাসপাতালে নিয়ে যান, সেখানেই প্রকাশ পেয়েছে সে অসুস্থা। অসুস্থা? কিন্তু কাজকর্ম তো ঠিকই করছে।
আপনি মশাই বড় বাজে বকান। খবর পেয়েছি মেয়েটির স্বভাব চরিত্র ভালো নয়। এ কথা সেদিন রামশরণও বলেছিল বটে, সেদিনও ওর কথাটা বিশ্বাস হয়নি, আজও হলো না। ও তখন আগ্রহ দেখালো কুসুমের কাহিনী বিস্তারিত জানবার। কুসুম এখানে প্রথম আসে একটি বছর তিনেকে শিশু নিয়ে। অল্পদিন পরেই ওর ঘরে যাতায়াত করতে দেখা গেল একটি লোককে, কঙ্কালসার প্রৌঢ় একটি লোক। কুসুম ক্যাম্পে ভর্তি হবার সময় বলেছিল তার বাপ মা ভাই বোন অথবা শ্বশুরকুলের কেউ জীবিত নেই। 3 বৎসরের শিশুপুত্রটি নিয়ে একেবারে একা এসে সে আশ্রয় নেয় এই আশ্রয় শিবিরে। পরে এই বিধবা মেয়েটিকে পিএল তালিকাভুক্ত করা হয়। তাই হঠাৎ এই প্রৌঢ় লোকটির যাতায়াতে সন্দেহ হলো দফাদারের। ডেকে পরিচয় নিলেন। লোকটি নাকি কুসুমের মামাতো বড় ভাই, নাম তারাপদ। কুসুম থাকতো HQ ব্যারাকে। মাঝে মাঝে ওর দাদা তারাপদ আসে, খোঁজ খবর নেয়, 2-1বার জামা কাপড়ও এনে দিয়ে যায়। শেষে একদিন HQ ব্যারাকের কয়েকজন বাসিন্দা এসে নালিশ করল কুসুমের সঙ্গে তারাপদর সম্পর্কটা সন্দেহজনক। ওদের নাকি অবাঞ্ছনীয় পরিস্থিতিতে 2-1বার দেখা গেছে। কথাটা প্রথমে দফাদার কানে তোলেননি, কারণ এই জাতীয় অভিযোগ কানে তুলতে গেলে ক্যাম্পের পরিচালন করা অসম্ভব। মাসে 30 দিনই উপস্থিত হয় এই প্রকারের অভিযোগ। দিন যায়, আবার নালিশ আসে তার কাছে। তারাপদ নাকি যক্ষা রোগাক্রান্ত, তার ক্যাম্পে আসা বন্ধ করতে হবে। এবার অভিযোগটা উপেক্ষা করা সম্ভব হলো না, কারণ সেটা এসেছিল একেবারে লিখিতভাবে। আর অভিযোগকারী ডাক্তার সাধুচরণ। কুসুমের বাচ্চাটা টাইফয়েড হয়েছিল, তাকে চিকিৎসা করতে গিয়ে কুসুমের শুভাশুভের প্রতি সাধুচরণ আকৃষ্ট হন। তারাপদের উপস্থিতিটা তার বরদাস্ত হয়নি। তাকে পরীক্ষা করে ওই পত্র পাঠান তিনি ক্যাম্পের মঙ্গলাকাঙ্ক্ষায়। তারাপদকে ডেকে পাঠানো হলো। এসে দাঁড়ালো আবার কঙ্কালসার লোকটি। চোয়ালের হাড় দুটো উঁচু হয়ে আছে, চোখ দুটো গভীর গর্তের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চায়। বাধা দিয়ে ঋতব্রত বললে, আচ্ছা, ওই লোকটার ডান গালে কি বড় একটা আঁচিল আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন? এই লোকটাকেই তাহলে ঋতব্রত দেখেছে। লোকটা প্রায়ই আসে, ওর বাড়ির সামনের গাছতলায় বসে থাকে উবু হয়ে। কখনো কথা বলতে দেখেছে বাড়ির পিছনে কুসুমের সঙ্গে। এত কথা ঋতব্রতর মনে থাকতো না, শুধু লোকটার কঙ্কালসার চেহারাটাই স্মরণ করিয়ে দিল সব কথা। কি করে যে দেহের ভারসাম্য রক্ষা করে শীর্ণ পা দুটো, এটাই যেন বিস্ময়। অবশ্য ওজনই বা কত হবে তার। নিন, চা খান। এটি আমার মেয়ে উমা, কলকাতার স্কুলে পড়ে, গ্রীষ্মের ছুটিতে বাবার কাছে এসেছে। হাত দুটি তুলে নমস্কার করে উমা। কতই বা বয়স? লীলার বয়সী হবে বোধ হয়। লীলা ঋতব্রতের ভাইজি, ওর মেজদা দেবব্রতের বড় মেয়ে। উমা নীরবে 2 কাপ চা নামিয়ে রেখে চলে যায়। ঋতব্রত তখন অন্যমনস্ক হয়ে পড়েছে। তার মনে পড়ছে লীলার কথা। মেজদা চিঠি লিখেছেন, লীলাকে পছন্দ করে গেছেন শ্রীরামপুরের সেই ভদ্রলোক। ওরা জ্যৈষ্ঠ মাসে ছেলের বিয়ে দেবেন না। পাত্র পিতার জ্যেষ্ঠ পুত্র। আষাঢ় মাসে বর্ষা নেমে যাবে, তাই 31শে বৈশাখ ওরা দিন দিয়ে দিয়েছেন। ঋতব্রতকে দিন 10 ছুটি নিয়ে অবিলম্বে যেতে লিখেছেন মেজদা। আর তাছাড়া 1002 টাকা জোগাড় করতে হবে মেজদাকে। ঋতব্রত কি কিছু ধার দিতে পারে না? কই, চা খান। বিস্কুট নিলেন না যে? হ্যাঁ, নিই। আবার গল্প শুরু করেন দফাদার। বুঝলেন মশাই, তারাপদকে তো ঢালাও হুকুম দিয়ে বললাম আমার ক্যাম্প এলাকায় যেন না আসে কখনো। বেটা এসে আমার পা জড়িয়ে ধরলে। কুসুমের ছেলেকে নাকি তাহলে বাঁচানো যাবে না। কুসুমের ছেলের তখন 3য় সপ্তাহ চলছে। বুঝলাম সবে, পিস্তুত বোনের ছেলের জন্যে তো প্রাণ কাঁদছে তার। ধমক দিয়ে বের করে দিলাম বেটাকে। তারপর থেকে আর সে কখনো আসেনি। আমি ভেবেছিলাম এরপর বুঝি কুসুমের মতিগতি বদলেছে, তাই আপনার ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন শুনছি না, স্বভাব যায় না মোলে। তা কুসুমের ছেলেটার কি হলো? কে ও? সেই বাচ্চাটা?
সেটা ডাক্তারবাবু ডেথ রেটের অঙ্কটাকে একঘরে গিয়ে নিয়ে গেল মাত্র। আর বলিহারি ডাক্তার মশাই ওই সাধুচরণ। বাচ্চাটা মারা যাবার 1 সপ্তাহের মধ্যেই খবর পেলাম জাল পড়েছে HQ ব্যারাকে। ক্যাম্প অবদংশের বিচিত্র বিতংশে আটকা পড়ে ছটফট করছে মেয়েটা। তার কিছুদিন পরেই আপনি এলেন, আমি ওকে এনে ঢুকিয়ে দিলাম একেবারে আপনার ওখানে। এইটাই হচ্ছে আপনার উপর ডাক্তার সাধুচরণের চোটবার তৃতীয় কারণ। তা প্রথম ও দ্বিতীয় কারণ দুটি কি? ওই 1 নম্বর লেডিস ওয়েটিং রুম, আর 2 নম্বর হলো তাকে নক্র বলা। বলে হো হো করে হাসতেন ভদ্রলোক প্রাণ খুলে। ঋতব্রত সত্যই অবাক হলো। খবর রাখেন বটে দফাদার। কোথায় নিভৃত কক্ষে সে ডাক্তারকে 2 কথা শুনিয়ে দিয়েছে তা পর্যন্ত খবর রাখেন উনি। অথচ এটা জানেন না যে রাত্রির অন্ধকারে আজও তারাপদ এখানে আসে। আচ্ছা, কুসুমের পূর্ব ইতিহাস জানেন না কিছু? ওর স্বামী মারা যায় কি করে? আজ উঠুন মশাই, রাত 9টা বেজে গেছে। মেয়েটাকে তাহলে কালই বিদায় করছেন তো? ওকে কেন তাড়াবো তা তো বললেন না। বললাম তো যে ও অসুস্থা। কিন্তু আমার ওখানে তো তেমন কোনো ভারী কাজ করতে হয় না। আরে ভারী মুশকিল তো মশাই আপনার মতো ব্যাচেলারকে নিয়ে। ওকে তাড়াবেন না তো কি সব দায় ঝক্কি নিজের কাঁধে নেবেন? শেষকালে লোকে যে আপনাকেই কলঙ্ক দেবে। ঋতুব্রতের জিজ্ঞাসু দৃষ্টির সামনে হো হো করে হাসলেন দফাদার। কি এখনো বোঝেননি কিছু? আরে বাবা, বিধবা কুসুম অন্তঃসত্ত্বা। যান, বাড়ি যান। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার ডাট এসেছেন কাজ পরিদর্শনে। বিলিতি ইউনিভার্সিটির ছাপ আছে দত্ত সাহেবের ললাটে। 20 শতাব্দীতে জন্মালেও ঊনবিংশ শতকের ইঙ্গবঙ্গ সমাজের ছাপ রয়েছে তার দেহে মনে। কথা বলতে গিয়ে বারবার আমেরিকার কথা উঠে পড়ে। ম্যাসাচুসেটসের দিনগুলো তিনি ভুলতে পারেননি আজও। সমুদ্রপাড়ের দেশটাকে হোম বলে উল্লেখ করেন যখন তখন। হেসে ফেললে কিন্তু আর রক্ষা নেই। চলনে বলনে টুপিতে টাইয়ে তিনি পুরো দস্তুর সাহেব। বাংলা উচ্চারণে একটু বাদো বাদো ভাব, ইংরাজি ইয়াঙ্কিদের মতো। পাইপটাকে কর্ণের সহজাত কবচ কুণ্ডলের মতো তার অঙ্গের একটি অংশ মনে করা অস্বাভাবিক নয়। কথা বলার সময় লোকে মুখ থেকে পাইপটা হাতে নেয়, কিন্তু উনি কথা শুরু করার আগে হাতের পাইপটা মুখে তোলেন। এসে নামলেনই তিনি তিরিক্ষে মেজাজিনি। কি জানি জংশন স্টেশনে কেলনারের হুইস্কি ফুরিয়ে যাওয়াই এটার কারণ কিনা। দত্ত সাহেবের পিছন পিছন 2 ওভারসিয়ার আর ঠিকাদারের মিছিলের পুরো ভাগে ঘুরছিল ঋতব্রত। কথাবার্তা হচ্ছিল আদ্যপ্রান্ত ইংরেজিতেই। L-29 ব্যারাকটা কোন দিকে? এগিয়ে গিয়ে বাঁ হাতে। আই সি। ওরা সদল বলে চলল L-29 ব্যারাকের দিকে। এত ঘর থাকতে এটাই বা দেখতে চাইলেন কেন দত্ত সাহেব, ভাবে ঋতব্রত। ওর পক্ষে তো কোনো ঘরের নম্বর জানা বা মনে রাখা সম্ভবপর নয়। ওদের পিছু পিছু চলেছে এক পাল ছেলে বুড়ো। অকাজের খেয়াল খুশিতে দিন কাটে ওদের। এক নতুন দৃশ্য। চলো মজাটা দেখাই যাক, এই ভাবখানাই তাদের। দত্ত সাহেব L-29 ব্যারাকে এসে পৌঁছলেন সদল বলে। বড় খোকা উবু হয়ে বসে দাঁতন করছিল বারান্দায়। রাস্তার টিউবওয়েলে কমলা বসে এঁটো বাসনগুলো ছাই দিয়ে মেজে তুলছিল। ওদের আসতে দেখে হাতের উল্টো পিঠ দিয়ে গায়ের কাপড় একটু টেনে টুনে নিল। ঘরের ভিতর সেই আবক্ষ দাড়িওয়ালা লোকটি কি একটা বই পড়ছিল জোরে জোরে। 2 হাঁটুর মধ্যে মাথা গুজে খালি গায়ে পাগলটা এক মনে যেন শুনছে তা। বিড়ালের একটা বাচ্চাকে ধরে টানাটানি করছে 2টি উলঙ্গ শিশু। ওদের ঢুকতে দেখে সবাই যে যার হাতের কাজ বন্ধ রেখে এগিয়ে এলো। এলো না কমলা, আর এলো না পাগলটা। একটা শিশুকে আঁকড়ে ধরে বসে থাকলো সে একটু দূরে। এ ঘরে কটা শালবল্লি বদলানো হয়েছে? প্রশ্ন করলেন দত্ত সাহেব। 41টা স্যার, জবাব দেয় জীবেন কর। এমবি খুলে পাতাটা বের করে ধরে সে। লেট মি সি, দেখি কোন 41টা? জীবেন আর ব্রজেন একে একে গুনে যেতে লাগলো।
বাধা দিয়ে দত্ত সাহেব বললেন, কিন্তু সবগুলোতেই তো আলকাতরা মাখানো, কোনটা নতুন কোনটা পুরনো বুঝবো কি করে? পুরনো বলগায় আলকাতরা দিয়েছ কেন? জীবেন তাকায় সেনগুপ্তের দিকে। সেনগুপ্ত ফিরল ঋতব্রতের দিকে। আর ইউ অল ড্যাম, বোবা নাকি সব? পুরনো বলগায় আলকাতরা দেওয়া হয়েছে কার হুকুমে জানতে পারি কি? ঋতব্রত এগিয়ে আসে। আমিই বলেছিলাম স্যার। অ্যান্ড হোয়াই, কেন? ঠিকাদারের মাল বেশি এসে গিয়েছিল, তাই কিছু বলগাতে লাগিয়েছে, তার মাপ তোলা হয়নি। হ্যাং ইউর মেজারমেন্ট ফর কোল্টারিং। আলকাত্রার মাপ চুরি করে কেউ লাভ করতে বসে না। 41টায় নতুন খুঁটি দেওয়া হয়েছে, তা আমি বুঝবো কি করে? সবকটা রঙই তো নিগারের মতো কালো করে তুলেছ। সমস্ত দায়িত্বটা ঋতব্রতের। ওর অনভিজ্ঞতার সুযোগ নিয়ে সেনগুপ্ত আর সিংজি মিলে এই কাণ্ডটা করেছে। মনে পড়ল লিখিত অর্ডার দেবার সময় ওদের দুজনের ইঙ্গিতপূর্ণ হাসির কথা। দত্ত সাহেব ঋতব্রতের দিকে ফিরে বললেন, নাও টেল মি বাবা মুস্তাফা, হুইচ ইজ আলিবাবাস কোয়ার্টার্স? কান দুটো ঝাঁ ঝাঁ করছে ঋতব্রতের। মরিয়া হয়ে মিথ্যা কথা বললে সে। চাকরি জীবনে তার প্রথম অনৃত ভাষণ। পুরনো শালের খুঁটিগুলোতে আলকাতরা লাগাবার আগে আমি গুনতি করে নিয়েছিলাম স্যার। তবে বইতে সই করা হয়নি কেন? ওর নাকের ডগায় মেলে ধরেন মেজারমেন্ট বইটা। তখনও মাপ ওঠেনি এমবিতে, আমার নোট বইতে টুকে রেখেছি। মিথ্যা ভাষণের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, কিন্তু এসডিও সাহেব। খাতাখানা ছুঁড়ে ফেলে দিলেন মিস্টার ডাট। কুড়িয়ে নিল জীবেন কর। লজ্জায় অপমানে ঋতব্রতে আত্মহত্যা করতে ইচ্ছে করছিল। দেখলে ঘরশুদ্ধ লোক ওর মুখের দিকে চেয়ে আছে। মুখভঙ্গি করে তখনও দাঁতন করছে বড় খোকা। একগোছা ঝকঝকে বাসন হাতে নিয়ে দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে কমলা। চোখাচুকি হতেই সরে গেল আড়ালে। অস্ত্রধারী বৃদ্ধ উসখুস করছে ও কোনায়। পাগলটা উঠে দাঁড়িয়েছে বিহ্বল দৃষ্টি মেলে। তার বাঁধন আলগা করে ন্যাংটো ছেলেটা এসে দাঁড়িয়েছে দত্ত সাহেবের পায়ের কাছে। আমরার একখান দরখাস্ত আছে স্যার। দত্ত সাহেব ঘুরে দাঁড়ালেন। ভিড় ঠেলে বড় খোকা সামনে এগিয়ে এলো। আমরার হাগল ঘাড়ি পার্টিশন করতে হইব। টেল দেম নো পার্টিশনস উড বি কনস্ট্রাক্টেড। সেনগুপ্ত তর্জমা করে বললে, পার্টিশন করা হবে না কোথাও। এইটা তবে কি? কমলাদের ঘরের অসমাপ্ত পার্টিশনটার দিকে দাঁতনটা উঁচু করে দেখালো বড় খোকা। ইয়েস, হোয়াটস ইট? আই থিঙ্ক ইটস নট টেকেন ইন ইউর ডাইরেকশনস বোস। হ্যাঁ, এটাও আমিই করতে বলেছি, বিশেষ কারণ ছিল। স্পিক ইংলিশ বোস, স্পিক ইংলিশ। I don't like this heathens should follow us. I have special reasons, sir. Special reasons, my foot. তারপর জীবনের দিকে ফিরে বললেন, এটাকে ভেঙে দাও। অপমানে লজ্জায় লাল হয়ে উঠেছে ঋতব্রতের মুখ। পাশ ফিরতেই নজরে পড়ল দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ম্লান হয়ে যাওয়া মা ও মেয়ে। আবার চোখাচোখি হলো ঋতব্রতের সঙ্গে। খুক খুক করে কেসে উঠল ওপাশ থেকে বড় কোকা। হ্যাঁ, বাইরে থুতু ফেলে এলো সে। না, ওটা ভাঙবে না জীবেন। হঠাৎ বেরিয়ে গেল ঋতব্রতের মুখ দিয়ে। বাই জোভ, হোয়াট ডু ইউ মিন? ঘুরে দাঁড়ালেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার ডাট। কড়া মেজাজের অফিসার বলে সারা ডিপার্টমেন্টে তার সুখ্যাতি আছে। ঋতব্রত তখন মরিয়া। মুহূর্তের মধ্যে চরম অবস্থাটাও ভেবে নিয়েছে সে। পদত্যাগপত্র? হ্যাঁ, তাতেও সে পেছোপা হবে না। তারপর দেখল জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছেন মিস্টার ডাট। I mean, I shall bear the cost from my own purse. I have already given her words. Her? চকিতে মিস্টার ডাটের নজরে পড়ে কমলা এক দৃষ্টে তাকিয়ে আছে অপমানে লাল হয়ে যাওয়া ঋতব্রতের মুখের দিকে। I see, a lady in question. Well, then as you please. খুশি হয়ে ওঠেন মিস্টার ডাট। নিজের যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে সম্ভবত। হঠাৎ পাশে দাঁড়ানো ন্যাংটো ছেলেটাকে প্রশ্ন করেন, তোমার নাম কি আছে? হয়তো সাহেব দেখতে অভ্যস্ত নয়, নয়তো অনভ্যস্ত এ জাতীয় খাস্তা বাংলায়।
ছেলেটি ফ্যাল করে চেয়ে থাকে শুধু। দত্ত সাহেব হিপ পকেট থেকে একটি আধুলি বের করে গুজিয়ে দিলেন ন্যাংটো ছেলেটার হাতে। মিষ্টি খাবে তুমি? হঠাৎ লাফ দিয়ে পড়ে ওপাশ থেকে পাগলটা, ছেলেটার হাত থেকে আধুলিটা কেড়ে নিয়ে ছুঁড়ে দেয় ঠিক যে ভঙ্গিতে মিস্টার ডাট ছুঁড়ে ফেলেছিলেন মাপের খাতাখানা। তারপর নগ্ন শিশুটিকে কোলে তুলে নিয়ে তাকে ল্যাটিন ভাষায় যে কথাখানা বললে তার মানে হয়, গ্রিকরা যদি উপহারও নিয়ে আসে তবু তাদের বিশ্বাস করা চলে না খোকা। সমস্ত ঘরটা তখনও নির্বাক বিস্ময়ে স্তব্ধ। অশিক্ষিত পাগলটা যে হ্যাটম্যাট ফ্যাট করে ইংরেজি বলবার চেষ্টা করবে এটা যেন অবিশ্বাস্য। সকলের উপর দৃষ্টিটা বুলিয়ে নিয়ে পাগল তার শিশুকেই আবার বললে, I am speaking Latin, my child. I don't like that conversations of the heathens be followed by these English-speaking gentlemen too. এবার কান লাল হবার পালা মিস্টার ডাটের। অপমানে লজ্জায় তিনি বেগুনি হয়ে গেলেন। ঋতব্রত পরে জেনেছিল পাগলটি ময়মনসিংহ জেলা স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার, ডবল এমএ। কুসুমের জীবনের মাঝের অংশটা অর্থাৎ যৌবনকাল সংগ্রহ করেছিলাম ম্যাডাম বোসের কাছে। গিয়েছিলাম ঋতব্রতের বাসায় ওটা জোগাড়ের চেষ্টায়। সে বাড়ি ছিল না। মিসেস বোস আমাকে বসালেন, চা খাওয়ালেন, আমার উপন্যাস কতদূর অগ্রসর হলো সে বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন। বারবার বললেন, আমার কথাটা লিখেছেন তো? কই কি লিখেছেন দেখি? আমার কিন্তু অনেক কোয়ালিফিকেশনস আছে, সব কথা লিখেছেন তো? আশ্বাস দিলাম তাকে, যথাযোগ্য সম্মান দেব প্রত্যেক চরিত্রকেই, অর্থাৎ আমার রচনা শৈলীতে যতখানি সম্ভব। একটু পরেই বললাম, আজ তাহলে উঠি, এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, তা তো হলো না দেখছি। উদ্দেশ্যটার বিষয়ে উনি আগ্রহ প্রকাশ করলেন। শুনে বললেন, উমা তাই নাকি? কুসুমের কথা সেই পর্যন্ত লিখে ফেলে রেখেছেন? আচ্ছা দাঁড়ান, দেখি আপনাকে সাহায্য করতে পারি কি না। উঠে গিয়ে আঁচল থেকে চাবি নিয়ে কাঠের আলমারিটা খুললেন। তারপর কাঠের একটা ছোট বাক্স খুলে বের করলেন একতারা চিঠি। বেছে বেছে একখানে নিয়ে বসলেন আমার সামনে। শুনুন, মানে সবটা শুনে কাজ নেই আপনার, না হলে এটাই দিয়ে দিতে পারতাম আপনাকে। তারপর নিজের মনেই পড়তে লাগলেন। কোথা থেকে শুরু করবেন তাই বোধহয় স্থির করতে পারছিলেন না। জানি তো ঋতব্রতকে, এত এলোমেলো কথা লিখতে পারে। হয়তো মিসেস বোসের লজ্জা পাবার মতো কোনো কথা আছে ওটায়। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি চাপলো মাথায়। অতর্কিতে ছোঁ মেরে তুলে নিলাম চিঠিখানা। হকচকিয়ে উঠলেন মিসেস বোস। খানিকটা হাত কাড়াকাড়ির পর চিঠিটা নিরাপদ আশ্রয় লাভ করলো আমার বুক পকেটে। এ আপনার ভারী অন্যায় কিন্তু, ছি ছি ছি, দিয়ে দিন বলছি ও চিঠি। না না, ওখানে কিছুতেই দেখতে পাবেন না আপনি, উনি ভীষণ রাগ করবেন কিন্তু। উনি যদি ভীষণ রাগই করেন তবে আপনি সামলাবেন। চিঠিখানা যার লেখা তার আবার মালিকানা সত্ত্ব কিসের? যার বাক্স থেকে খুঁজে পাওয়া যায় সত্যটা তারই। আর আপাতত যখন আমার বুক পকেটে আছে তখন মালিক আমি। এই চিঠিখানা মনে হয় ঋতব্রতের আগের চিঠিখানার ঠিক পরেই লেখা। ইতিমধ্যে কলকাতা থেকেও একখানা চিঠি এসেছে, ওর নামে লেখা যাচ্ছে, সুচরিতা সু, তোমার 21শে বৈশাখের চিঠি এইমাত্র পেলাম। তোমার পত্রপ্রাপ্তি এবং আমার কলম বার করে লিখতে বসার মধ্যে আমার ঘড়ির বড় কাটাটা একটা সমকোণ রচনা করবারও সময় পেল না। বোঝো কত ভালো ছেলে হয়েছি। কুসুমের গল্পটা কী হবে জানতে চেয়েছো তুমি, অর্থাৎ ছোট গল্প, বড় গল্প অথবা উপন্যাস। এবার ভারী মুশকিলে ফেলেছ তুমি, সেটা আমি কি জানি। আমার কাছে তো এ তিনের বার একটা জীবনী। তোমার কলমের ডগায় সেটা কী রূপ পরিগ্রহ করবে তা আমি কি করে বলবো। কুসুমের কথা বলছি, কিন্তু তার আগে তোমাকে জানাতে চাই, ইতিমধ্যে তোমাদের কাগজের জন্য একটা কবিতা লিখেছিলাম, নিশ্চয়ই যত্ন করে তুলে রেখেছি কোথাও। তবে কোন বাক্সের কোন খোপে অথবা কোন বইয়ের কোন ভাঁজে তা এখনও উদ্ধার করতে পারিনি।
তুমি কুসুমের কথা জানতে চেয়েছ, কিন্তু এখন আর তার গল্প লিখতে ইচ্ছে করছে না। এখন লিখতে ইচ্ছে করছে অন্য একটি মেয়ের কথা। তার নাম কমলা। মেয়েটি সত্যই যেন কমলা। এই পঙ্কিল পরিবেশে কি করে ফুটল অমন কমল, তাই ভাবি। অবশ্য পঙ্কেই তো কমল জন্মায়। মেয়েটিকে দূর থেকে আমি কয়েকবার দেখেছি মাত্র, কথাবার্তা বলার সুযোগ হয়নি। প্রথম তাকে দেখি একটি অসতর্ক মুহূর্তে। সব কথা তোমাকে আজ লিখতে পারলাম না, ভগবান যদি দিন দেন তখন জানাবো। তবে প্রথম দর্শনের পর থেকেই ওর নামে একটা কবিতা লিখব ভাবছি। ইস, অত চটে যাচ্ছ কেন? আরে না না, মিথ্যে গল্প বানাচ্ছিলাম। কমলা বলে কোনো মেয়েই নেই ক্যাম্পে। হ্যাঁ, কুসুমের কথা কোথায় যেন শেষ করেছিলাম? সেই বসুধা লিঙ্গন ধূসর স্থানে বিললাপ বিকীর্ণ মূর্ধজা অবস্থায়। আরে হ্যাঁ বাপু, 13 বছরের মেয়ের প্রতি ও বর্ণনা খাটে না, সেটা আমিও বুঝি। শিশু ভাবে যেদিন আমি প্রথম বড় হব। শুনে তোমরা হাসো। মানুষ কি একদিনে বাড়ে? মানুষের বয়স বাড়ে দিনে দিনে, পলে অনুপলে। তবে তা কিন্তু সব ক্ষেত্রে ঘটে না। অন্তত কুসুমের বয়স একদিনেই বেড়েছিল 5 বছর, প্রায় রিপ ভ্যান উইঙ্কেলের মতো। পরদিন থেকে সে একেবারে অন্য মানুষ। ঘর থেকে বের হয় না, মায়ের হাতে হাতে কাজ করতে যায়। অনভ্যস্ত হাতে কিছুই করা সম্ভব হয় না, গাল খায় মায়ের কাছে। ছোট বোন কামিনীর কাছে শুনত অভিযোগ, মিসদি তুমি কি বোকা। কামিনীর কাছে সংসারে পাট নিতে শুরু করলো কুসুম। শিখল ড্রেস করে কাপড় পরতে গেলে আঁচলের জন্যে কতখানি কাপড় হাতে রেখে কোমরে কুচি গুজতে হয়। ঝাঁট দেওয়া থেকে বিছানা পাতা, মোচা, এঁচড় কাটা, ক্রমে রান্না করা, বড়ি দেওয়া, আচার বানানো। ঘরের জানালা থেকে বসে বসে দেখত বাপের পাঠশালায় বসে সুর করে নামতা মুখস্থ করত ছেলের দল। কখনো কখনো বিশ্বনাথ আসত, পণ্ডিত মশাইয়ের কাছে নিত কাদম্বরী অথবা বিক্রমাদিত্য উর্বশীর পাঠ। অপর্যাপ্ত পুষ্পস্তবকা বনম্রা শ্লোকটা পড়বার সময় বিশ্বনাথের দৃষ্টি বই থেকে উঠে আটকে যেত পাশের বাতায়নে। সেখানে সঞ্চারিণী পল্লবিনী কোনো লতা সরে যেত বিদ্যুৎ চমকের মতো। কিশোর বয়সের বন্ধুরা কুসুমকে ভুলল সহজেই। ভুলল না বিশ্বনাথ, সে তখন তারুণ্যের মধ্যাহ্ন গগনে। নত মুখে ভৎসিতা বালিকার মুখখানা আর কিছুতেই ভুলতে পারলে না সে। কুসুম তার বিচরণ ক্ষেত্র সংকীর্ণ করল বটে, কিন্তু বাহির বিশ্ব তাকে ক্ষমা করল না। ওকে মাঝে নিয়ে যে ঝগড়াটা হয়েছিল সেটাকে বালুসুলভ চপলতা বলে উড়িয়ে দেওয়া সহজ ছিল বালকদের পক্ষেই। কিন্তু সমাজপতিরা অত সহজে ক্ষান্ত হলেন না। আব্দুলের বাপ এসে পণ্ডিতকে শাসিয়ে গেল। পাড়ার 5 জন ভদ্রলোক এসে 5 কথা শুনিয়ে গেলেন নিরীহ পণ্ডিতকে। ঘরের মধ্যে বসে সব সহ্য করলে কুসুম। পল্লীগ্রামে 13 বছরের মেয়েকেই অরক্ষণীয় বলে গণ্য করা হয়। কুসুমের জন্য পাত্রের সন্ধান করছিলেন পণ্ডিত মশাই, কিন্তু গেছো মেয়ে বলে একটা দুর্নাম তার আগেই ওর সহজ পরিণয়ের পথটিকে করে রেখেছিল কণ্টকিত। যে মেয়ে গাছে ওঠে, যে মেয়ে ফুটবল খেলে, যে মেয়ে ক্ষেত থেকে অনায়াসে কপি চুরি করে নিয়ে যায়, সে পণ্ডিত বংশসম্ভূতা হলেও গ্রহণীয় নয়। কুসুমের বর জোটে না। এভাবেই কেটে যায় দীর্ঘ 2 বছর। ব্যর্থ সন্ধানে পণ্ডিত মশাই হতাশ হয়ে পড়েছেন। চিঠিপত্র লেখা তিনি বন্ধ করে দিয়েছেন। পণ্ডিত গৃহিণী এসে মাঝে মাঝে তাগাদা দেন, ওগো অমন হাত পা গুটিয়ে বসে থেকো না, যা হয় কিছু করো। পণ্ডিত জবাব দেন না। নস্যদানি থেকে এক টিপ নস্য নাসারন্ধ্রে প্রবেশ করিয়ে পরিপাটি রূপে নাসাপ্রান্ত মুছে নিয়ে বলেন, গোবিন্দ গোবিন্দ। পণ্ডিত মশাইয়ের পরিবারে 2 বছরে পরিবর্তনটা দৃষ্টিগোচর না হলেও লক্ষ্মীপুর গ্রামে এসে গিয়েছিল এরই মধ্যে যুগান্তর। ইউনিয়ন বোর্ডের ইলেকশনে প্রবীণ জমিদার হরিহর গাঙ্গুলি পরাজয়
এবং আব্দুল গনির বাপের প্রেসিডেন্ট পদপ্রাপ্তি লক্ষ্মীপুরের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। কিন্তু রাজনৈতিক ইতিহাসের সংবাদ অন্যরকম। ঢাকার রায়টের নানান মুখরোচক সংবাদ পল্লবিত আকারে এসে পৌঁছত লক্ষ্মীপুর গ্রামে। পুঞ্জীভূত বিদ্বেষ ধূমায়িত হচ্ছিল অন্তরালে। গোপন বৈঠক বসছিল এ পক্ষে ও পক্ষে। একদিন হরিহর গাঙ্গুলির নেতৃত্বে শান্তি সম্মেলনও হয়ে গেল একটা। হিন্দু মুসলমান একত্রিত হয়ে শপথ নিলে গ্রামে তারা কোনো অশান্তি আসতে দেবে না। হরিহর গাঙ্গুলির বাড়ির বড় আঙিনায় জমায়েত হলেন গ্রামের গণ্যমান্য অতিথিবর্গ। আব্দুলের বাপ হলেন সে সভার সভাপতি। হরিহর গাঙ্গুলি সকলকে মিষ্টিমুখ করাবার আয়োজনও করেছিলেন। শান্তি সম্মেলনের আয়োজনে আশ্বস্ত হল সবাই। সভার উদ্বোধনে বিশ্বনাথে ক্লাবের ছেলেরা এলো উদ্বোধনী সঙ্গীত গাইতে। সমবেত কণ্ঠে বন্দে মাতরম সুজলাং সুফলাং গান শুরু হতেই সভাপতি উঠে দাঁড়ালেন। দেখা দেখে উঠে দাঁড়ালো সভাস্থ সবাই। চিকের পর্দার উপাসে কুসুমরা বসেছিল, তারাও উঠে দাঁড়ালো। গান তখন চলেছে মলয়জ শীতলাং শস্য শ্যামলাং। সভাপতি মণ্ডপ ছেড়ে ধীরে ধীরে নেমে এলেন অন্যান্য গণ্যমান্য মুসলমান অতিথিরা। ছুটে আসেন হরিহর প্রমুখ উদ্যোক্তারা। ব্যাপার কি, চললেন কোথায়? মাপ করবেন গাঙ্গুলি মশাই, খোদা আপনার দোয়া করবেন। কিন্তু একদিন সকলে শুনল সদল বলে বিশ্বনাথকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ রাত্রি প্রভাত হবার পূর্বেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার ছিল নাকি গোপন যোগাযোগ। শান্তি সম্মেলন আর মিলাদ শরীফ দিয়ে কিন্তু অনিবার্য দুর্দৈবকে ঠেকিয়ে রাখা গেল না। কালবৈশাখীর মতো এসে গেল দাঙ্গার ঢেউ লক্ষ্মীপুর গ্রামেও। স্মরণাতীত কাল থেকে যারা পাশাপাশি বাস করে এসেছে, কি আশ্চর্য, দেখা গেল তারা দুই জাতি, পরস্পরের শত্রু। দাঙ্গার দাবানল এসে পৌঁছল লক্ষ্মীপুর গ্রামেও। ডাকাতি হয়ে গেল একদিন। লক্ষ্মীপুরের সবচেয়ে ধনী হরিহর গাঙ্গুলি, তারপর রায়রা, গণিরাও বড় লোক। ডাকাত পড়ল কিন্তু এই 3 বাড়ি বাদ দিয়ে পণ্ডিতের বাড়িতে। পণ্ডিতের পাঠশালা ঘরে আগুন দিয়ে গৃহদেবতাকে বিকলাঙ্গ করেই তারা চলে গেল। টাকা কড়ি নিয়ে গেল না কিছু, কারণ টাকা কড়ি তারা নিতে আসেনি। তারা যা নিতে এসেছিল তা কিন্তু নিয়ে গেল ঠিকই। নির্মল অথবা বিশ্বনাথের কানে খবরটা অবশ্য পৌঁছয়নি, তারা তখন লৌহ কপাটের অন্তরালে। ভাগ্যক্রমে সেই দিনই ধলেশ্বরী দিয়ে নৌকো করে যাচ্ছিলেন ফণি হাজরা কি একটা তদন্তে। ফণি হাজরা থানার ছোট দারোগা। তার প্রচেষ্টায় তালপুকুরের পাড়ের লখাসার পোড়োভিটে থেকে উদ্ধার করে আনা হলো বন্দিনীকে। মেয়েকে ফিরে পেয়ে মা কপাল চাপড়ালেন। বাপ বসেছিলেন বিকলাঙ্গ গৃহদেবতার মন্দির প্রাঙ্গণে মাথায় হাত দিয়ে। ছোট বোন কামিনী রোয়াকের খুঁটি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিস্ফারিত চোখে। উঠোন ভরে গেছে এক গা লোকে। ধুলো কাদার মাঝখানেই উঠোনের উপর বসে আছেন মা, আর তার কোলে মাথা গুজে নিশ্চল পড়ে আছে দিদি। এক রাশ খোলা চুল লুটোচ্ছে কাদায়। কলঙ্কিনী কুসুমের গল্প এখানেই আপাতত শেষ করছি। চিঠিটা এমনিতেই বেশ বড় হয়ে গেছে। শীঘ্রই একবার কলকাতা যেতে পারি। তোমার চিঠিতে অভিযাত্রীকের সম্পাদনায় অমূল ঘোষের সাহচর্য পাচ্ছ লিখেছ। তাকে তো চিনলাম না। এইটি কি তোমার গগনের নবাবিষ্কৃত তারকা? আলাপ করার বাসনা রইল। লীলার বিয়ে ঠিক হয়ে গেছে 31শে বৈশাখ। মেজদা লিখেছেন, দিন 7 ছুটি নিচ্ছি। আচ্ছা, তুমি কি মাসিমা অথবা মেসোমশাইকে আমাদের কথাটার কোনো ইঙ্গিত দিয়েছ, নাকি আমিই লিখব? কয়েকদিনের মধ্যেই অবশ্য কলকাতা যাচ্ছি, মুখেই গিয়ে বলা চলতে পারে। তাতে কিন্তু ভারী লজ্জা করবে আমার। তুমি পত্রপাঠে জানিও, যাতে কলকাতা যাবার আগেই খবরটা তাদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে তাদের জবাবটাও মৌখিক শুনে আসতে পারবো। অবশ্য তুমি যখন আমার সহায় আছো, তখন জবাবটা পূর্বাহ্নেই আন্দাজ করতে পারি। ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ইতি। স্যার, আপনার সঙ্গে একজন লোক দেখা করতে চায়।
ডেকে দাও। রতনের পিছন পিছন প্রবেশ করে একজন লোক, হাতে একটা ক্যাম্বিস ব্যাগ, একটা ভাঙা ছাতা, পায়ে ক্যাম্বিসের জুতো, তার ফাটল দিয়ে বেরিয়ে আছে পায়ের দুটি আঙুল, ধুতিটা খাটো করে পরা, কোচাটা পাট করে ফের কোমরে গোজা। হাত জোর করে এসে দাঁড়ালো। ঋতব্রত দেখেই চিনতে পারল তাকে, তারাপদ। একটু মজা করবার জন্যেই পরিচিত সুরে ঋতব্রত বললে, কি খবর তারাপদ? আবার তুমি ক্যাম্পে যাতায়াত করছো কবে থেকে? লোকটা হতভম্ব হয়ে গেল, বোকার মতো চেয়ে রইল শুধু। গলার কাছে কণ্ঠার হাতটা ওঠানামা করতে লাগলো কেবল। কি হলো, কি বলবে বলো না, তোমার বোনের কথা তো। বিস্ময়ের ঘোরটা কাটিয়ে লোকটা কোনো ক্রমে বললে, হুজুর কি আমাকে চেনেন? তোমাকে কি আজ থেকে চিনি? যাক, বলো তোমার কি আরজি। হুজুর আমার সম্বন্ধে কি জানেন? সেটা এক্ষেত্রে বিচার্য নয় তারাপদ, তুমি যে জন্য এসেছ তাই বলো। হুজুর, আপনি আমার কথা কার কাছে শুনেছেন? বিরক্ত হয় ঋতব্রত, এক কথা বারবার ভালো লাগে না তার। বলে, বাজে কথা বলো না, কাজের কথা কি বলতে চাও সেটাই বলো। হঠাৎ বদলে যায় কঙ্কালসার লোকটা, হাত দুটি কপালে ঠেকিয়ে বললে, নমস্কার, আমার কিছুই বলার নেই। লোকটা চলে যাবার জন্যে পা বাড়ায়, তাকে ফিরে ডাকে ঋতব্রত। আরে কি হলো তোমার, চলে যাচ্ছ কেন? কি বলবে বলো না। তারাপদ ফিরে আসে, একটু ইতস্তত করে বলে, মানে আগে কুসুমের কথাই বলতে এসেছিলাম। ওর শরীরটা খারাপ, শুনলাম দফাদার সাহেব ওকে অবলা আশ্রমে পাঠাবার ব্যবস্থা করেছেন, তাই বলছিলাম। মাঝপথে চুপ করে যায়। তাই কি বলছিলে বলো না। হঠাৎ লোকটা জড়িয়ে ধরে ঋতব্রতের দুটি পা। আপনি আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। কি হলো? আহ, পা ছাড়ো। ওকে সোজা করে বসিয়ে সমস্ত খবরটা খুঁটিয়ে খুঁটিয়ে সংগ্রহ করে নিলেন ঋতব্রত। কুসুমকে অবলা আশ্রমে পাঠাতে তারাপদের ঘোর আপত্তি, অথচ এরকম অসুস্থ মেয়েকে হয়তো ক্যাম্পে রাখতেও রাজি হবেন না দফাদার সাহেব। তাই তারাপদের অনুরোধ যেন ঋতব্রত আর কিছুদিন কুসুমকে তার বাড়িতে আশ্রয় দেয়। ইতিমধ্যে তারাপদও কলকাতায় কোনো বস্তিতে বাসা ঠিক করে ওকে নিয়ে যাবে। ঘৃণায় কুঞ্চিত হয়ে যায় ঋতব্রতের সর্বাঙ্গ। তবে তো দফাদারের অনুমান মিথ্যা নয়। এ অবস্থায় কুসুমকে নিয়ে গিয়ে কোনো বস্তিতে তোলার কল্পনা করে কি করে সে এই কঙ্কালসার লোকটা? আর সে এই প্রস্তাবে সাহায্য প্রত্যাশা করে ঋতব্রতের কাছে। কুসুমের অসুখটা কি? প্রশ্ন করে ঋতব্রত। ইতস্তত করে তারাপদ, হাঁপড়ের মতো বুকটা ওঠাপড়া করে তার। তুমি জানো তার অসুখটা কি? নীরবে নত নেত্রে লোকটা মাথা নেড়ে জানায় সে জানে। এ অসুখ তাকে কে এনে দিয়েছে তাও যেন অনুমান করি। হঠাৎ হু হু করে কেঁদে ফেললে লোকটা, কান্নায় ভাঙা অনেক কথা বলে ওঠে একসঙ্গে। বিশ্বাস করুন, তার কোনো দোষ নেই, পাপ কুসমি করতে জানে না। ওকে যারা চিনত তারা কল্পনাও করতে পারে না। আমি হলপ করে বলতে পারি, কোনো অন্যায়, কোনো পাপ করেনি কুসমি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আজ হুজুর, তবে যেন বজ্রাঘাত হয় আমার মাথায়। হাত দুটো শূন্যে উৎক্ষিপ্ত করে নাটকীয় ভঙ্গিতে। এক ধমকে থামিয়ে দেয় তাকে ঋতব্রত। সমস্ত জেনে শুনে কুসুমকে নিয়ে একসঙ্গে কোনো বাড়িতে ওঠার কল্পনা করছো কি করে তুমি? কলকাতায় কি সমাজ নেই? সেখানে পাড়ার ছেলেরা তোমাকে কি গুঁড়িয়ে ফেলবে না? অসহায় দুস্থা বোনকে নিয়ে কি এক বাড়িতে থাকা অন্যায়, পাপ? কুসুম আমার বোন, নিকট আত্মীয়। নিকট? কত নিকট? আগে লোকটা হয়তো শুনতে পায়নি ঋতব্রতের প্রশ্ন। দেখো, হাড় কখানির মায়া রাখো, তা যদি রাখো তাহলে আর ও পথে যেও না। পিস্তুত বোনের প্রতি যেটুকু কর্তব্য তুমি করেছ তাই যথেষ্ট। এটুকুর জন্যই তোমাকে চাপকে বের করে দেওয়া উচিত ক্যাম্প থেকে। মাথা নিচু করে বসেছিল সে, উবু হয়ে ওর চেয়ার থেকে অনতি দূরে। একটা দেশটাই কাঠি দিয়ে নীরবে মাটিতে দাগ কাটতে লাগলো।
আশ্চর্য, এই প্রেতজনী সম্ভূত চরিত্রহীন যক্ষা রোগীটাকে কী করে সহ্য করে কুসুমের মতো মেয়ে? ভেবে বিস্ময় লাগে। কুসুমও এমন কিছু সুন্দরী নয়, কিন্তু অপূর্ব স্বাস্থ্যবতী। ছেলেবেলা থেকেই তার ব্যায়ামপুষ্ট শরীরটা একটা বলিষ্ঠতা লাভ করেছে। বয়সের অঙ্কে তার হয়তো যৌবন অতিক্রান্ত, কিন্তু শরীরে কোথাও ছাপ পড়েনি এক তিল। পড়লে আজ হয়তো তার এই দুর্দশা হতো না। সাধুচরণের লোলুপ দৃষ্টি থেকেও হয়তো সে আত্মরক্ষা করতে পারত। আর ছিল তার চুল, কোমর ছাড়িয়ে নিতম্বের ওপর পড়ত খুলে দিলে। ঘন কৃষ্ণ কেশোদাম যেন এক চালচিত্র রচনা করত। আশ্চর্য, এই চুলই একদিন কেটে ফেলেছিল সে নিজের হাতে। সেই অনুশোচনাতেই বোধহয় বেশি যত্ন নিয়েছে চুলের পরবর্তী জীবনে। কতবার অসময়ে বাড়ি ফিরে ঋতব্রত দেখেছে ভিতরের বারান্দায় একটা আরশি আর চিরুনি নিয়ে সে বসেছে চুল আঁচড়াতে। ওকে দেখে দ্রুতপদে রান্নাঘরে উঠে গেছে। এইসব অসংলগ্ন মুহূর্তে কুসুমের ঘন কৃষ্ণ কবরী নজরে পড়েছে ঋতব্রতের। না হলে সামনে সে সর্বদা মাথায় ঘোমটা তুলে থাকত। স্যার। হ্যাঁ বলো। তাহলে? বললাম তো, তাছাড়া তুমি চাইলেও কুসুম তোমার সঙ্গে যেতে রাজি হবে না। হবে স্যার, সে মত দিয়েছে। ডাকবো তাকে? না, সে মত দেয়নি, দিতে পারে না, দেওয়া অন্যায়। ডাকতে হবে না তাকে। ঘরে ক্ষণিক নীরবতা। হঠাৎ নড়ে উঠল ভিতরে ঝাঁপের দরজাটা। দুজনেই চোখ তুলে দেখল সাদা থানের প্রান্তভাগ দেখা যাচ্ছে দ্বারের পার্শ্বে। সমস্ত আলোচনাটাই তাহলে তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হয়েছে। ভেতরে এসো কুসুম, বলো সাহেবকে যদি কিছু বলতে চাও, বললে তারাপদ। কুসুম তখনও দ্বিধাগ্রস্ত। ঋতব্রত জোর দিয়ে বললে, তুমি ভুল করছো তারাপদ। তুমি যে রাস্তা দেখাচ্ছ তাতে ওর সমূহ সর্বনাশ। অবশ্য সর্বনাশের বাকিও রাখুনি কিছু তুমি। তুমি যাও, ওকে অবলা আশ্রমে পাঠাবার ব্যবস্থা করে দেব। ভদ্রভাবে যতদূর সম্ভব এ অবস্থায় জীবনযাপনের ব্যবস্থা আমি করব। আবার চুপচাপ। ধীরে ধীরে ঘরে এসে দাঁড়ালো কুসুম। মাথার কাপড়টা কপাল পর্যন্ত টেনে দিয়ে বললে, আমি ওর সঙ্গেই যাব, আপনি শুধু ব্যবস্থা করে দিন। নতনেত্রী বললে কথা কটা, তারপর আনত নয়নেই বেরিয়ে গেল ঘর থেকে। ঋতব্রত উঠল চেয়ার ছেড়ে, পায়চারি করতে লাগলো চেয়ারের পিছনে। খানিক পরে থেমে বললে, বেশ, তবে তুমি ব্যবস্থা করে এসে নিয়ে যেও তারাপদ। তারাপদকে আর কোনো কথা বলার অবকাশ না দিয়েই বেরিয়ে গেল ঋতব্রত। পথে বেরিয়ে খেয়াল হলো হ্যাটটা নিতে ভুলে গেছে সে। প্রখর হয়ে উঠেছে তখন রৌদ্রতাপ। ফিরে এসে টেবিল থেকে তুলে নিল হ্যাটটা। ওকে ফিরতে দেখে তারাপদ উঠে দাঁড়ালো। বললে, বিশ্বাস করুন স্যার, কুসুমের সর্বনাশ আমি করিনি। তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই আমার, ঈশ্বরের দিব্যি। কোনো জবাব না দিয়ে ঋতব্রত আবার পথে নামল। প্রস্তাবটা শুনে বিরক্ত হলেন দফাদার সাহেব। বললেন, এটা কী রকম হলো মিস্টার বোস? অবলা আশ্রমের সেক্রেটারি রাজি হয়ে চোখে নিয়ে যেতে, আমিও সব রকম ব্যবস্থা করে ফেলেছি। এখন তো আর রদ হতে পারে না। আর তাছাড়া ওকে রেখে আপনারই বা লাভটা কী? কুসুম যেতে চায় না। হ্যাঁ, যেতে চায় না ঠিক আছে, কিন্তু না চাইলেও আপনার বোঝা উচিত যাওয়াটাই ওর পক্ষে মঙ্গল। ক্যাম্পের ভেতর ওকে আর রাখা চলে না। ক্যাম্প হলেও এখানে একটা সমাজ আছে মিস্টার বোস, সেখানে সে ক্ষমা পাবে না। এসব বিষয়ে আলোচনা কত মুখরোচক তা তো বোঝেনি, বিশেষ যারা নিষ্কর্মা বসে ডোল খায়। তারাপদ হতভাগা আর ক্যাম্পে আসে না, সময়ই সরে পড়েছে সে। না, তারাপদ এজন্য দায়ী নয়। তারাপদ দায়ী নয়? আপনি কি করে জানলেন? ঋতব্রত চুপ করে যায়। আপনি তো মশাই আরও ঘুলিয়ে দিলেন ব্যাপারটা। তা আপনি কিছু জানেন কে দায়ী? না, তা জানি না, তবে তারাপদ নয় এটুকু জেনেছি। আই সি। ভ্রুকুঞ্চিত করে চুপ করে যান দফাদার সাহেব। তারপর আবার দফাদার সাহেব বলেন,
যাই হোক, ও নোংরা ব্যাপারে আমাদের যাবার দরকার কি? কিন্তু ক্যাম্প সুপার হিসেবে ওকে এখান থেকে সরিয়ে দেওয়াই আমি কর্তব্য মনে করি। ওকে কেন্দ্র করে এখানে একটা অসন্তোষ অথবা কেলেঙ্কারি হওয়া মোটেই অসম্ভব নয়। সরিয়ে অবশ্য আমিও দিতে চাই, তবে অবলা আশ্রমটা আপনি বাতিল করে দিন। আপনি সরিয়ে দেবেন? কোথায় পাঠাবেন ওকে? ওর একজন আত্মীয়ের কাছে, কলকাতায়। দফাদার তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন ঋতব্রতের দিকে। ভাবছিলেন তিনি অন্যমনস্কভাবে, এই ছোকরাকে তো সেরকম মনে হয়নি প্রথমে। প্রসঙ্গটা এখানেই চেপে যাওয়া বাঞ্ছনীয় বলে মনে হলো তার। আবার তাকালেন তিনি ঋতব্রতের দিকে। না, প্রাচীন অভিজ্ঞ অফিসার হিসেবে এই নাবালকটিকে স্রোতের মুখে ছেড়ে দেওয়াটা অধর্ম হবে। একটা কথা ঋতব্রতবাবু, কিছু মনে করবেন না। জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল ঋতব্রত। আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়, অনেক বড়। আজ বাদে কাল আমি রিটায়ার করব। সংসারের অনেক কিছু আমি দেখেছি যা দেখবার আপনার সুযোগ হয়নি। সেই দাবিতেই কয়েকটা কথা বলতে চাই। বলুন না, আপনাকে আমি বড় ভাইয়ের মতোই দেখেছি এখানে এসে পর্যন্ত। দেখুন, আপনার বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আপনি এ বিষয়ে কতদূর অবহিত আমার জানা নেই। এর সঙ্গে আপনার অফিসিয়াল পজিশন কতখানি জড়িত তাও আমার অজানা। সে কথা আলোচনা করাও আমার পক্ষে অন্যায়। তবে চাকুরিজীবীদের একটা মোটোর কথা হয়তো আপনি শুনে থাকবেন। ইউ শুড নট অনলি বি অনেস্ট, বাট শুড প্রিটেন্ড টু বি দ্য সেম। আপনার বিরুদ্ধে কতগুলো দরখাস্ত উপরে গিয়েছে জানেন? জানেন না। আপনার ডিপার্টমেন্টে কখনো পড়েছে আমার জানার কথা নয়, যদিও আন্দাজ করি সেখানেও যাচ্ছে ওগুলো। তা না হলে আপনার দত্ত সাহেব সোজা এসে L-29 ব্যারাকের নাম করতেন না। আমি অবশ্য এত কথা জানতাম না, তবে সন্দেহ আমারও হয়েছিল। আমার কথা এখনো শেষ হয়নি ঋতব্রতবাবু। আমি তো বলেছি আপনার ডিপার্টমেন্টে কী দরখাস্ত যায় তা আমি জানি না, জানা সম্ভবও নয়। কিন্তু আমাদের হেড অফিসে আপনার নামে যে কখনো দরখাস্ত গেছে সব কটা আমি দেখেছি। কি কি অভিযোগ এসেছে আমার নামে? এতক্ষণে হা হা করে হেসে ওঠেন মিস্টার দফাদার। মিস্টার বোস, এটা যে আমার ডিপার্টমেন্টের অফিসিয়াল সিক্রেট। অপ্রস্তুত হল ঋতব্রত, কথাটা আগে খেয়াল হয়নি তার। তাই বলছিলাম, কুসুমকে আটকে রাখা আপনার পক্ষে মঙ্গলজনক হবে না। এমনিতেই L-29 ব্যারাকে নিজের পয়সায় একখানা পার্টিশন তুলে দেওয়ায় আপনার নামে যথেষ্ট মুখরোচক কাহিনী তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি তো জানেন না L-29 ব্যারাকে। আবার ভুল করছেন ঋতব্রতবাবু। আমি সব জানি, কিন্তু ওই শুধু সাধু হলেই চলবে না। আপনি যে সাধু এটার প্রচারও চাই। এ বড় বিচিত্র জায়গা। তিলকে অনায়াসে গালগপ্পে তালে পরিণত করা হয় এখানে। শুনবেন, সেদিন লেডি সুপারের ফেয়ারওয়েলে আপনি কয়েকটা ফটো তোলেন, মনে আছে? সেটাকে কি বলা হয়েছে জানেন? গটগট করে ভেতরে চলে যান দফাদার। একখণ্ড কাগজ নিয়ে এসে পড়ে শোনালেন মাঝখান থেকে। ক্যামেরা হস্তে যিনি দিবারাত্র ক্যাম্পে ষোড়শী এবং যুবতী মেয়েদের ফটো তুলিয়া বেড়ান, তাহার পক্ষে এই প্রকার গর্হিত কার্য অস্বাভাবিক নহে। হ্যাঁ, ইনি পরিদর্শক বটে, সমস্ত ক্যাম্পটিকে চুটাইয়া পরিদর্শন করিতেছেন। স্নানরতা যুবতীর ফটো তোলা তো সামান্য কথা। দিবারাত্র যখন তখন যে কোনো ঘরে ঢুকিয়া নারীর রূপ সন্দর্শন করাই নাকি ইহার একমাত্র কার্য। কোনো একটি যুবতী ঘরে ভিজা কাপড় ছাড়িতেছে জানিয়াও ইহাকে বিনা সংবাদে ঘরে ঢুকতে দেখিয়াছে, এমন প্রত্যক্ষদর্শীর সংবাদ আমরা রাখি। বাস্তু হারাইয়াছি বলিয়া কি আমরা শালীনতা বোধও হারাইয়াছি? কাগজখানা ভাঁজ করে পকেটে রেখে দফাদার একটা সিগারেট ধরালেন। দুজনেই নীরব। ঋতব্রতই প্রথমে কথা বললে। না, কুসুমকে পাঠানোতে আমার আপত্তির অন্য কোনো কারণ নেই। আচ্ছা, তবে আপনাকে খুলেই বলি। থাক না, বাধা দিলেন দফাদার।
আমার তরফে যেমন অফিসিয়াল সিক্রেট আপনাকে জানালাম না, তেমনি আপনারও যদি কোনো বাধা থাকে তবে থাক না। আমি শুধু বলছিলাম কাজটা করার আগে ভেবে দেখুন 2 দিন, তারপরেও যদি ওকে রাখতে চান সে দেখা যাবে তখন। আচ্ছা বেশ, তবে তাই হোক, আজ উঠি। পায়ে পায়ে ঋতব্রত নিজের ব্যারাকের দিকে এগিয়ে চলে। কিউসিআই ব্যারাকের চালটা ছাওয়া হচ্ছে। উপরে উঠে 5-6 জন লোক খড়ের আঁটি গুঁজে দিচ্ছে পাতার সঙ্গে। নিচে থেকে 2 লোক ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে পোয়াল গুছি। স্তূপাকার করা আছে খড়ের আঁটি। N3 বিল্ডিংটার চাল নামানো হয়েছে। এটায় রানীগঞ্জ টালি বসবে। একটা লোক বসে বসে পুরনো টালি থেকে সিমেন্টের চটা ছড়াচ্ছে। ছুতোর মিস্ত্রি রাফটারের ওপর পার্লিনগুলো আটছে স্ক্রু করে। ঋতব্রতের নজরে পড়ল পার্লিনগুলোতে রং করা নেই, রাফটারেও রং করা হয়নি। অথচ তার বারবার করে বলা ছিল প্রাইম কোট রং না দিয়ে কোনো ট্রাম মেম্বার ওঠাতে পারবে না। ওয়ার্ক সরকার গদাধর ছাতি মাথায় দিয়ে কাজ তদারক করছে। ঋতব্রত মনে পড়ল এই গদাধরকে সপ্তাহখানেক আগেও বুঝিয়েছিল কেন রং না দিয়ে কাঠ চাপাতে বারণ করেছে সে। বুঝিয়েছে যে আগে রং করা না থাকলে রাফটাপের উপর পার্লিন যেখানটায় বসে সেই সঙ্গমস্থলটি আর কিছুতেই রং করা যায় না পরে। 2 দিন আগে হলে সে ছুটে গিয়ে পড়তো ওখানে, কৈফিয়ত তলব করতো ওয়ার্ক সরকারের, বাধ্য করতো ঠিকাদারকে সব কটি পার্লিন খুলিয়ে রং করিয়ে ফের লাগাতে। কিন্তু আজ আর তার কোনো উৎসাহই নেই। দেখেও মুখ ঘুরিয়ে সে চলে গেল। ক্যাম্পের দৈনন্দিন জীবন চলছে একইভাবে। সিংজির ট্রাকখানা চলে গেল পাশ দিয়ে। কোরোগেটের টিন আসছে কলকাতা থেকে সোজা ট্রাকে। হাত তুলে ইয়াসিন নমস্কার করলো তাকে। ইয়াসিন রামশরণের ড্রাইভার। স্টেশন থেকে ইয়াসিনই ওকে নিয়ে এসেছিল প্রথম দিন ক্যাম্পে রামশরণের জিপ চালিয়ে। রাস্তার পাশে টিউবওয়েলে স্নান করছে কয়েকটি মেয়ে। বালতি ঘড়া হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন। এক নজর দেখেই মুখ ঘুরিয়ে নিল ঋতব্রত। স্নানরতা যুবতীর কানে পার্শ্ববর্তী একজন কি একটা বলল। কলকণ্ঠে হেসে উঠল সবাই নিজেদের মধ্যে। দ্রুত পদে পার হয়ে গেল সেই এলাকাটা। পিচের রাস্তার উপর গোল ঘুঁটে ধান বিছিয়ে শুকোতে দিয়েছে ওরা, ঠিক রাস্তার মাঝ বরাবর, যাতে দুদিকে গাড়ির চাকা দুটো চলে যেতে পারে। এরপরেই রাস্তার বাঁ হাতে কয়েকটা পাবলিক ল্যাট্রিন, অ্যাসবেস্টস শীটের ছোট ছোট শেড, পাশাপাশি 8-10টা। সামনের একটা চটের পর্দা সরিয়ে বেরিয়ে এলো একজন মেয়ে। ওকে দেখে অ্যাবাউট টার্ন করলো। এক হাতে মগ, অপর হাতে মাটি। ঘোমটা টানার উপায় নেই, পৃষ্ঠ প্রদর্শন করাই এসব ক্ষেত্রে এদের লজ্জা প্রকাশের প্রকৃষ্টতম পন্থা। এ এলাকাটাও ঋতব্রত দ্রুত পদে পার হলো। দুপাশে দুস্থ নরনারীর সংসার যাত্রা নির্বাহের সাধারণ দৃশ্য। দেওয়ালময় ঘুঁটে টিনের চালে উঠিয়ে দিয়েছে লাউ কুমড়োর ডগা। কাঁথা কাপড় বড়ি শুকোচ্ছে রোদ্দুরে। তেল মাখিয়ে পিঁড়ি পেতে শুয়ে দিয়েছে সদ্যজাত শিশুকে বারান্দায়। দড়ির উপর একটা কাপড় টাঙিয়ে রৌদ্র থেকে মাথাটা বাঁচিয়ে রেখেছে। পিটপিট করে দেখছে নবাগত অতিথিটি আজব দুনিয়াকে। এদের দেখলে মনে হয় না এগুলো এদের ঘর নয়, এরা এখানে মানুষই হয়নি, এরা এখানে প্রবাসী। বরং মনে হয় এরা যেন এখানে এমনিভাবে আবহমান কাল ধরে বসবাস করে আসছে। ওপাশে L29 বারাকে একজন কাকে উদ্দেশ্য করে যেন চোখা চোখা গাল পাচ্ছে। অসভ্যতম ভাষা তার। সেখানে জটলা পাকিয়েছে মেয়ে পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা। অশ্লীল ভাষাটার প্রতিবাদ নেই কারও। বস্তু জীবন সম্বন্ধে ঋতব্রতের অভিজ্ঞতা নেই, উপন্যাসলব্ধ জ্ঞান মাত্র। কিন্তু এরা তো বস্তিবাসী নয়। এদের মধ্যে আছে ভদ্র, শিক্ষিত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের লোক। ওরা বিড়ি পাকাতে পাকাতে গীতা পাঠ করে, অম্লান বদনে ল্যাটিন উদ্ধৃতি দিয়ে মনের ভাব প্রকাশ করে। এদের পক্ষে বস্তিবাসীর নিম্ন অশিক্ষিত রুচি তো স্বাভাবিক নয়। 2 দিন আগেও ছিল এরা সমাজবদ্ধ জীব। পূজা অর্চনা করত, সত্যনারায়ণ, কথকতা, পাঁচালি গান শুনত, ছেলেদের পড়াতো পাঠশালে।
খেতে খামারে কোর্টে কাছারিতে নিজের নিজের পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করত। ঐশ্বর্য হয়তো ছিল না, কিন্তু স্বাচ্ছন্দ্য তো ছিল। স্বাচ্ছন্দ্য হয়তো সব ঘরে ছিল না, ওপারেও হয়তো ছিল অভাব অনটনের সংসার, তবু সংযম শালীনতা বোধ তো ছিল। অন্তত পাকা সড়কের ওপর দাঁড়িয়ে অশ্লীল গালাগাল উপভোগ করবার মতো রুচি ছিল না মেয়ে পুরুষের। কেন এমন হয়? মনে আছে এই নিয়ে তর্ক করেছিল একদিন দফাদারের সঙ্গে। দফাদার বলেছিলেন, কোনো গেইনফুল অকুপেশনে এদের রাজি করাতে পারবেন না মশাই। ঋতব্রত সে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। খুঁজে খুঁজে সে আবিষ্কার করেছিল 3-4 ঘর লোককে। নিজের গ্রামে তারা ঘরামির কাজ করত, বেতের কাজ বাঁশের কাজ করতে জানে, জানে চাল ছাইতেও। ওদের কিন্তু কিছুতেই রাজি করাতে পারেনি। রামশরণ অবশ্য ফুরনে খাটায় তার ঘরামিদের, কিন্তু তাদের ডেলি রেট দাঁড়ায় 3.25 টাকার মতো। ঋতব্রত 5 টাকা পর্যন্ত দর দিয়েছিল, ডেলি রেটে কাজ করাবে সে। রাজি হয়নি। 5.5, 6, 6.5 রোগ চেপে গিয়েছিল ঋতব্রতের। দৈনিক মজুরি মিটিয়ে দেয় যদি। শেষে 6 টাকা 12 আনায় দুজন মাত্র রাজি হলো। বিজয়ীর হাসি হেসে ঋতব্রত ফিরেছিল অফিসে, আর সে হাসি কিন্তু ফুরিয়ে গিয়েছিল রাত পোহালেই। কেউ কাজে আসেনি। কৌতূহল হয়েছিল ওর, কেমন যেন মরিয়া হয়ে উঠেছিল সে। বিশ্বাস হয়নি নগদ টাকার লোভেও এই লোকগুলো কর্মবিমুখ হয়ে থাকবে। পরদিন সকালে সে আবার গেল সেই দুজনের খোঁজে। একজন বাসায় ছিল না, অপরজন বসে বসে গল্প করছিল। ওকে দেখে দ্রুত পদে ঘরে ঢুকে গেল। ঋতব্রত কিন্তু নাছোড়বান্দা, শেষ পর্যন্ত দেখতেই হবে। ডেকে পাঠালো তাকে। লোকটা এসে বললে, জ্বর হয়েছে স্যার, আজ যেতে পারবো না। নত শিরে ফিরে এসেছিল ঋতব্রত। ঘটনাটা অকপটে জানিয়েছিল দফাদারকে। শুনে হা হা করে হেসেছিলেন তিনি। বলেছিলেন, আরে মশাই, 6 টাকা 12 আনা কেন, 10 টাকা করে আগাম মজুরি মিটিয়ে দিলেও ওরা রাজি হবে না। বিশ্বাস হয়নি ঋতব্রতের, কিন্তু প্রতিবাদও করেনি। কারণ যেটুকুর প্রত্যক্ষ প্রমাণ সে পেয়েছে সেটাই যে অবিশ্বাস্য। আরে বুঝছেন না মশাই, আপনি যত টাকাই দিন না, আপনি তো দেবেন 3-4 মাস। তারপর 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 কি? তারপর তো আর তাকে পিএল রাখবো না আমি। রোজগার করবার ক্ষমতা আছে প্রমাণিত হয়ে গেলে স্থায়ী পোষ্য হবে কি করে? ডোলের চিরস্থায়ী বন্দোবস্তটা কেউ অত সহজে খোয়াতে চায়? 5-7 বছরেই আমরা এদের করে তুলেছি এক সৃষ্টি ছাড়া জীব। পৃথিবীর ইতিহাসে জানি না এমন শ্রেণীর জীব কোনো যুগে কখনো ছিল কিনা। দে আর আ ক্লাস অফ পারপেচুয়াল প্রফেশনাল লিগালাইজড ভিগার্স। কথাটা আজও বাজে ওর কানে। ওরা নাকি আইনসঙ্গত চিরস্থায়ী এক শ্রেণীর ভিক্ষাজীবী প্রাণী। অসহ্য। তোমাকে একটা কথা বলছিলাম বাবা, শুনছো? ঘুরে দাঁড়ালো ঋতব্রত। এতক্ষণে বাড়ির দোরগোড়ায় পৌঁছেছে সে। সে প্রৌঢ়া বিধবা ভদ্রমহিলাটি, কমলার মা। বলুন। বিরক্তভাবে তাকালো সে। বলছিলাম কি, শুনলাম দরমার বেড়াটা আপনি নিজের খরচে করে দিয়েছেন। দেখুন, এ নিয়ে তো নানান কথা, মানে তাছাড়া আপনি বা কেন, অর্থাৎ প্রয়োজন হলে খুলে টান মেরে ফেলে দেবেন ওটা। শব্দে ঝাঁপের দরজাটা সরিয়ে ভিতরে চলে গেল সে। অসহ্য। এরা কি তাকে এক মুহূর্ত স্থির হতে দেবে না? ঋতব্রত জানতেও পারল না বাইরে দাঁড়িয়ে নতমুখে একটি মহিলার সমস্ত মুখ অপমানে লজ্জায় লাল হয়ে উঠেছে। মেজদা আবার তাগাদা দিয়ে চিঠি দিয়েছেন, জবাব দিতে হবে একটা। ছুটির দরখাস্ত আগেই করেছে, ক্যাজুয়াল লিভ সে পাবেই। টাকাটার কথা কিন্তু সে ভেবে কোনো কুলকিনারা করতে পারেনি। মেজদা অবশ্য এবারে চিঠিতে লিখেছেন 1000 টাকা অফিস থেকে ধার পেয়েছেন, বাকি 1000 টাকা তিনি আশা করছেন ধার হিসেবে ঋতব্রতের কাছে। প্রথম মাসের মাহিনা এখনও এসে পৌঁছয়নি। এ মাসেই ছাত্রজীবন সমাপ্ত করে সবে চাকরিতে ঢুকেছে ঋতব্রত।
শীঘ্রই 100-3 টাকা মাহিনা পাবে সে, তাও যদি এজিবি স্লিপ এসে পৌঁছয়। ট্রেনিং পিরিয়ডে 100-250 টাকা জমেছে তার পোস্ট অফিসে। 1000 টাকা রাতারাতি সে কোথায় জোগাড় করবে? ভরসার মধ্যে আছে একটা ইন্স্যুরেন্স পলিসি। বছর 2 চলছে সেটা। শুনেছে পলিসি বন্ধক দিয়ে কোম্পানি থেকে টাকা ধার নেওয়া যায়, কিন্তু ওর পলিসির এখন শৈশব অবস্থা। এই অবস্থায় কি ধার দেবে কোম্পানি? কী জানি। অভিজ্ঞ একটা লোকও নেই যার কাছ থেকে একটা পরামর্শ নেওয়া চলে। স্যার, ঠিকাদার সাহেব একবার দেখা করতে চায়। কে? রামশরণ? আসতে বলো। যুক্তকর ঠেকিয়ে রামশরণ সিং এসে প্রবেশ করল। কী খবর সিংজি? আমার ইন্ডেনটা স্যার, আজ 7 দিন হইয়ে গেল সতীশবাবু ওটা পাস করাচ্ছেন না। আমার লড়ি ভি আজ বসিয়ে গেল স্যার। সতীশ? ওপাশে টেবিল থেকে সাব ডিভিশনাল ক্লার্ক সতীশ উঠে আসে। স্যার, ইন্ডেনটা তৈরি হয়ে আছে, উনি হ্যান্ড রিসিটে সই করছেন না। হ্যান্ড রিসিট তো কালীবাবুকে দিয়ে সই করিয়ে নিতে পারেন সতীশবাবু। কালীবাবু কেন, রাম, শ্যাম, যদু, মধু যে কোনো বাবু সই করলেই চলতে পারে, কিন্তু যাকে সই করতে পাঠাবেন তার নামে একটা অথরাইজেশন লেটার থাকবে তো। জবাব দেয় সতীশ। ব্যাপারটা কি? প্রশ্ন করে ঋতব্রত। ব্যাপার কিছুই নয়। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা ওকে 24 গেজি টিন সরবরাহ করব এখানে, অর্থাৎ সাইটে। বিল থেকে প্রতি হন্দরে 27 টাকা করে রিকভারি হবে। এভাবেই চলছিল। একবার ওয়াগন আসতে দেরি হয়, উনি ঘোষাল সাহেবের আমলে দরখাস্ত করেন যেন মালটা ওকে কলকাতাতেই ডেলিভারি দেওয়া হয়। উনি নিজ ব্যয় ওটা সাইটে আনেন নিজ লরিতে। ঋতব্রত জিজ্ঞাসা করলে সিংজিকে, তাই নাকি? এতে আপনার লাভ? हाँ सर, লাভ কিছু নাই আছে, লেকিন ওয়াগনে মাল আসতে 2-3 মাস করে দেরি হবে, আর আমার মিস্ত্রি বসে থাকবে। ই কেমন করে চলে? ফিল্ম কাজ যেত দিন দেরি হবে, আমার ইস্টাবলিশমেন্ট ভি বাড়তে চলবে। এই জন্যেই এ পরিশ্রমটুকু স্বীকার করে নিয়েছে রামশরণ। তাড়াতাড়ি কাজ শেষ করতে চায় সে। ঠিকাদার রিকুইজিশন দেয়, ওভারসিয়ার রেকমেন্ড করে। তখন ঠিকাদারের কাছে হ্যান্ড রিসিটে সই করিয়ে এসডিও একটা রিকুইজিশন দেয় কলকাতার স্টোরের উপর। সেখান থেকে সিংজির লরিতে মাল আসে। লিস্ট মিলিয়ে সেটা ঠিকাদারের স্টোরে ওঠে। টিনের সংখ্যা, সাইজ প্রভৃতি রোড পারমিট মিলিয়ে দেখে নেয় স্টোরের ভারপ্রাপ্ত ওয়ার্ক সরকার। হ্যান্ড রিসিটে সই করে ইন্ডেনটা নিলে রামশরণ। বললে, রোড পারমিট দিলেন না সতীশ বাবু? ঘরের ও প্রান্ত থেকে জবাব দিলে সতীশ, ওর সঙ্গে পিন দিয়ে গাঁথা আছে। আবার ব্যাগ খুলে কাগজগুলি দেখে মিলিয়ে নিয়ে উঠল রামশরণ। আচ্ছা, রাম রাম স্যার। আপনি কি এখনই কলকাতা যাচ্ছেন? হ্যাঁ, কেন? তাহলে বসুন, একটা চিঠি দিয়ে দিই, খুব জরুরি, এটা পৌঁছে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জরুর জরুর। প্যাড বার করে চিঠি লিখতে বসল ঋতব্রত। একখানা নয়, 2খানা চিঠি লিখল সে। মেজদাকে লিখল শনিবার সন্ধ্যাবেলা পৌঁছবে, টাকার জোগাড় এখনও হয়নি। আর দ্বিতীয় চিঠিখানা সে লিখল এক বন্ধুর কাছে, যে বন্ধু মারফত জীবন বিমাটা করেছিল। তাকে খুলে লিখল 1000 টাকার তার বিশেষ প্রয়োজন। পলিসিটা বাধা রেখে টাকাটা ধার করা চলে কিনা এটাই তার জিজ্ঞাসা। খাম দুটো বন্ধ করে উপরে ঠিকানা লিখে রামশরণের হাতে দিল। বললে, আজই যেন পৌঁছো এ দুটি। বাহাত খুব বলে সসম্ভ্রমে চিঠি দুটো ব্যাগে পুরে রামশরণ রওনা দিল। তারপর জিপটা দৃষ্টির অন্তরালে চলে যেতেই খাম দুটি বার করে খুলে ফেলল রামশরণ। রামশরণ যে চিঠি দুটি খুলে পড়েছিল, একথা আমি, এ কাহিনীর লেখক, আমি তা কী করে জানলাম? এ প্রশ্নটা জাগা স্বাভাবিক। বলছি, মেজদা চিঠিখানা যে সে খুলেছিল তার প্রমাণ যথাস্থানে দেব। বন্ধু চিঠিখানা যে খুলে পড়েছিল তার প্রমাণ আমি নিজে। অফিসে বসে কাজ করছি, বেয়ারা এসে কার্ড দিল, আর এস সিং, কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার্স।
বেহারার পিছন পিছন যে ভদ্রলোক প্রবেশ করলেন তিনি আমার পূর্ব পরিচিত নন। হাতের ইঙ্গিতে বসতে বলে জিজ্ঞাসুনিতে তাকালাম। আমি রীতিবাবুর কাছ থেকে আসছে। রীতিবাবু? তিনি কে? রীতিবাবু। ব্যাগ থেকে একখানা চিঠি বার করে দিলেন মারোয়ারি অথবা সিন্ধি ভদ্রলোক। খামটা উল্টে পাল্টে দেখলাম, হস্তাক্ষর সম্পূর্ণ অপরিচিত। কে রীতবৃতবাবু অথবা হৃদবৃতবাবু? খামখানা খুলে ফেলতেই বেরিয়ে পড়ল ঋতব্রতের চিঠিখানা। ভাবলাম খামটা বন্ধ করে ঠিকানাটা বোধহয় ডিকটেট করেছিল কাউকে, হয়তো ক্লার্ককেই। অপর সম্ভাবনাটা মনে জাগেনি, সেটা আজ বুঝি, যখন পরে শুনলাম ঠিকানাটা ঋতব্রত নিজেই স্বহস্তে লিখেছিল। আমি তখন চিঠিটার মধ্যেই তন্ময় হয়ে গেছি। পড়ে বললাম, আচ্ছা, এর জবাব তাকে ডাকেই আমি দেব। আর কিছু কথা আছে? একটু ইতস্তত করে ভদ্রলোক বললেন, কি বলবো রেত বাবুকে, রুপেয়ার ইন্তজাম হয়ে যাবে। দেখলাম ঋতব্রত চিঠির মর্ম জানিয়েছে পত্রবাহককে এবং জেনে আসতেও বলেছে, অর্থাৎ ব্যাপারটা জরুরি। ভদ্রলোককে বসিয়ে আমি ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে খবরটা জানতে গেলাম। ঘুরে এসে জবাবটা তখনই লিখে দিলাম ঋতব্রতকে। ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে খবর নিয়ে জেনেছিলাম গত 2 প্রিমিয়াম না পড়ায় তার পলিসিটা ল্যাপস হয়ে পড়ে আছে। কলেজ হোস্টেল থেকে আনডেলিভার্ড হয়ে ফিরে এসেছে প্রিমিয়াম নোটিশ। কোম্পানি ওকে দেশের ঠিকানায় চিঠি দিয়েছে, তারপর সেটা ফিরে আসেনি বটে, তবে জবাবও আসেনি। এক্ষেত্রে পলিসি নতুন করে চালু না হওয়া পর্যন্ত ঋণের কোনো প্রশ্নই ওঠে না। এই কথা জানিয়ে বন্ধ খামটা ভদ্রলোকের হাতে দিলাম। ভদ্রলোক শুধালেন, রুপেয়ার কি হবে স্যার? এখন হবে না। 2-4 রোজ বাদে ভি হতে পারে না? ভাবলাম টাকাটা এরই গর্বে যাবে বোধ হয়, না হলে এর এত গরজ কেন? বললাম, আমার যা লেখা চিঠিতেই লিখে দিয়েছি। বাহাত খুব। নমস্কার করে নিষ্ক্রান্ত হলেন ভদ্রলোক। মির্জাকে লেখা চিঠিখানাও যে রামশরণ খুলেছিল তার সাক্ষী ইয়াসিন। তুমি সত্যি বলছো? হ্যাঁ স্যার, মিথ্যে বলে আমার লাভ আছে বই কি। রামশরণ তোমাকে অপমান করে জুতো মেরে তাড়িয়ে দিয়েছে বলছো। রামশরণের নামে 2 মিথ্যে কথা বললে আমি যদি তার উপর বেশি রাগ করি, সেটাই তোমার লাভ। আমি যদি মুসলমানের বাচ্চা হই তবে যা বলছি সত্যি বলছি হুজুর। আপনি আপনার দাদাকে আর সেই বিমা কোম্পানির অফিসে 2খানা চিঠি খামবন্ধ করে দিলেন। গাড়ি ক্যাম্প এলাকা পার হবার সঙ্গে সঙ্গে ওই হারামি সেই 2 খামে খুলে পড়ল। কলকাতায় পৌঁছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাকে পয়সা দিল। আমি খাম কিনে আনলাম, তার উপরে ঠিকানা লিখে আবার বন্ধ করে দিলে স্যার। আচ্ছা, তুমি যেতে পারো। অবশ্য ইয়াসিনের সঙ্গে ঋতব্রতের এ কথোপকথন হয়েছিল অনেক পরে, সে কথা যথাসময়ে বলবো। সুচরিতা কলকাতা থেকে আজই ফিরলাম। লীলার বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেছে। তার বিয়ের খবর দিয়ে এবং আমার 4 দিনের ছুটিতে কলকাতা যাবার খবর দিয়ে ইতিপূর্বে অর্থাৎ 25শে বৈশাখ তোমাকে যে চিঠি দিই তা নিশ্চয়ই তুমি পেয়েছো এতদিনে। আশা করছি, আর শুধু আশা করছি কেন, নিশ্চিত জানি আমার চিঠি পাওয়ার আগেই তুমি রওনা হয়ে গিয়েছিলে। কিন্তু তুমি কলকাতা ত্যাগ করেছিলে 27শে, 2 দিনেও কেন আমার চিঠিখানা পৌঁছলো না বুঝলাম না। চিঠি আমি নিজেও হাতে ডাকবাক্সে দিয়েছি এবং তারিখটাও মনে আছে, কারণ ডাকবাক্সে চিঠি ফেলে দিয়ে ফিরছি, দেখলাম মাইনর স্কুলের প্রাঙ্গণে একটা জনতা। ভাবলাম আমাদের দাবি মানতে হবে জাতীয় মিটিং বুঝি। অন্যমনস্ক হয়ে চলে আসছিলাম। বক্তার কয়েকটা কথা কানে গেল। তিনি সুদূর চীন থেকে, জাপান থেকে নানান সম্মান পাচ্ছিলেন। কে ভাগ্যবান পুরুষ! তবে কি কোনো শোকসভা? একটু আগিয়ে যেতেই দেখলাম টেবিলের উপর একখানি ফটো। ফুলে ফুলে ঢেকে গেছে মুখখানি, তবু সাদা ফুলের মধ্যে থেকেও দেখা যাচ্ছে শুভ্র কেশ। প্রণাম করলাম কবিকে।
এই কর্মহীন লোকগুলি এইটুকু আয়োজন না করলে আমার মতো কর্মবীরের খেয়ালই ছিল না সেদিন 25শে বৈশাখ। প্রতি বৎসর, গত বৎসরও এ দিনটা কি উন্মাদনার মধ্যেই কেটেছে। আর আজ যাই হোক, সুতরাং 25শে বৈশাখ চিঠি ডাকে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ 27-এর আগে সেটা নিশ্চয়ই কলকাতা পৌঁছয়নি, কারণ পেলে আমি কলকাতা যাচ্ছি জেনেও তুমি বান্ধবীর বিয়েতে মধুপুরে চলে যেতে না। এর আগের চিঠিতে লিখেছিলাম, বাড়িতে মধুপুর যাচ্ছি বলে আমার এখানে চলে এসো। তোমাদের বাড়ি গিয়ে যখন শুনলাম মাসিমার কাছে যে তুমি বান্ধবীর বিয়েতে মধুপুর চলে গেছো, তখন ছ্যাঁত করে উঠল মনের মধ্যে। ভাবলাম, বকুলতলা ক্যাম্পে সত্যিই যাওনি তো? অসম্ভব মনে হলো তোমাদের মতো দুঃসাহসিকাদের পক্ষে সবই স্বাভাবিক। তাই যে কদিন কলকাতায় ছিলাম, ঘুরে ফিরে ওই কথাই মনে হতো। ভাবতাম, না তাহলে তো ক্যাম্প থেকে পরদিনই ফিরে যেতে তুমি। অভিযাত্রিক অফিসে গিয়েছিলাম, শ্রীযুক্ত অমল ঘোষের সাক্ষাৎ পাওয়া গেল না। শুনলাম কয়েকদিন ধরে তিনি আসছেন না। কুসুমের গল্পটা এই সংখ্যায় প্রকাশ করেছ দেখলাম। আমি গ্যালিপ্রুফ সংশোধন করে দিয়ে এসেছি, বাকি গল্পটা এই সঙ্গে পাঠালাম। হ্যাঁ, কোথায় যেন শেষ করেছিলাম। দিন কেটে যায় লক্ষ্মীপুর গ্রামে। দাঙ্গার দিনগুলো কেটে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে গ্রামবাসী। তবু দুপাড়া সেই আগেকার দিনগুলো যেন আর সত্যিই ফিরে এলো না। অত সহজে কি ভোলা যায়? যায় হয়তো, কিন্তু যাতে ভোলা না যায় একদল লোক সেই প্রচেষ্টাই করে বেড়াতে লাগলো। কিন্তু ও দেশে রাজনৈতিক ইতিহাস লিখতে বসিনি আমি। আমার কাহিনী একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, সে কথাই বলি। পণ্ডিতমশাই অল্পদিন পরেই শয্যা নিলেন। মাস 2-3 রোগভোগের পর সংসারের ভাবনা ভাবার হাত থেকে অব্যাহতি পেলেন তিনি। পণ্ডিতের বিধবা 2 অনূরা কন্যা নিয়ে পড়লেন অগাধ জলে। পণ্ডিতের ব্রহ্মোত্তর ভূসম্পত্তি ছিল পিতৃপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তারই আদায়ে সংসারে গ্রাসাচ্ছাদন চলত। সমাজে ওরা ছিলেন পতিত। 2 নাবালিকা নিয়ে বিপদগ্রস্ত হলেন বিধবা। পণ্ডিতের মৃত্যুর সময় তার ভ্রাতুষ্পুত্র তারাপদ এসেছিল দেখাশুনো করতে। এ অবস্থায় এ পরিবার ছেড়ে তার চলে যাওয়া সম্ভব হলো না অচিরে। বিধবার ভাই লিখলেন সপরিবারে তার সংসারে চলে যেতে, কিন্তু কুসুমের মা তাতে রাজি হলেন না। তারাপদ থেকে গেল এ সংসারে। আদায়পত্র করে যদি থাকতে পারে থাকুক না। কেটে গেল আরও বছর 3। কুসুম একেবারে বাড়ি থেকে বার হয় না। 7-8 বছর পরেও কোনো সূত্রে সে একদিন কলঙ্কের কথা কোথাও উঠে পড়ে। বাড়ির পিছনে ছোট্ট ডোবাটায় স্নান করতে যাওয়া ছাড়া বাড়ির চৌকাঠ পার হতো না সে। বাইরে যা কিছু কাজ করতেন বিধবা নিজে অথবা তারাপদ। কামিনী শুধু ধলেশ্বরী থেকে জল নিয়ে আসতে যেত। কুসুমের গোটা ইতিহাসটা একমাত্র কুসুমই জানে। বাড়ি থেকে ডাকাতেরা তাকে ধরে নিয়ে যাবার পর তাকে উদ্ধার করবার পর্ব পর্যন্ত কী ঘটেছিল কিছুই সে বলেনি কাউকে। ফণি দারোগার কাছেও সে বারবার মাথা নেড়ে অস্বীকার করেছিল। সে কাউকে চিনতে পারেনি। তাকে অপহরণের সময় সে নাকি চিৎকার করে ওঠে। তখন ডাকাত দলের মধ্যে একজন তার মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হলে দেখে পুলিশ তাকে ঘিরে আছে। তার কথা বিশ্বাস করলে মেনে নিতে হয় পুরো 18 ঘন্টা সে অজ্ঞান অবস্থায় ছিল। না, শরীরে কোনো আঘাতের চিহ্ন দারোগা দেখেনি। ফণি দারোগা ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে চেয়েছিলেন। তার হাত দুটি ধরে পণ্ডিত বলেছিলেন, হয়ে গেছে, তারপর আর টানা হেঁচড়া করবেন না দারোগা বাবু। মা তো বলছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অথচ অনেকেরই বিশ্বাস পুরো 18 ঘন্টা সে অজ্ঞান হয়ে পড়েছিল না। তবে সে স্বীকার করল না কেন? কেন করবে? নিজের কলঙ্কের কাহিনী নিজ মুখে স্বীকার করা কি এতই সোজা? কামিনীও মাঝে মাঝে আড়ালে জিজ্ঞাসা করতে চেয়েছে, কিন্তু লজ্জায় পারেনি। ছি ছি, কি ভাববে মেজদি? কুসুম নিজে থেকেই বরং কখনো বলেছে কামিনীকে,
অজ্ঞান হয়ে যদি না পড়তাম কামিনী, তবে নিশ্চয় চিনতে পারতাম ওদের। গাঁয়ের কেন, 3 গাঁয়ের অনেক ছেলেকেই তো আমি চিনি। ওরা প্রায় সবাই আমার ছেলেবেলার বন্ধু। বন্ধু? বন্ধু কথাটা উচ্চারণ করে আর হাসে। কামিনী হঠাৎ ইচ্ছে করে অন্য কথা পারে। আমার টেবিল ক্লথে সুতো তুলে দিবে মেজদি? দে। হাত বাড়ায় কুসুম। আবার একটা বজ্রপাত হলো এ সংসারে। একদিন সন্ধ্যায় ধলেশ্বরীতে জল আনতে গিয়ে কামিনী আর ফিরল না। পরদিন তার লাশ পাওয়া গেল ইসলামপুরের ঘাটে। কামিনী সাঁতার জানত না। আগেই বলেছি পণ্ডিত মশাইয়ের সংসারে এই মেয়েটিকে দৃঢ় শাসনে বেঁধে রাখা হয়েছিল। তাই নদীমাতৃক দেশ ধলেশ্বরে বিধৌত লক্ষ্মীপুর গ্রামে সেই ছিল বোধহয় একমাত্র নারী যে সাঁতার জানত না। এটাকে সবাই আকস্মিক দুর্ঘটনা বলেই মেনে নিল। কিন্তু সেটা যে দুর্ঘটনা নয়, কুসুম তা জানতে পেরেছিল অনেক দিন পরে। সে কথা যথাসময়ে বলা যাবে। বাড়িতে আবার একটা শোকের ছায়া। কি জানি, নিভৃতে বিধবার জন্মে যখন দীর্ঘশ্বাস ফেলেন, তখন মেয়েটা মরে বেঁচেছে ভাবখানা আসে কিনা। কামিনীর মৃত্যুর মাস 2 পরে একদিন তিনি কুসুমকে বললেন, বৃন্দাবনে যাবি কুসুমি? চল, এখানকার সব বেচে দিয়ে জগন্নাথকে নিয়ে আমরা বৃন্দাবনে চলে যাই। সেখানেই পড়ে থাকবো 2টি প্রাণী। রাধারমণের দেশে কি ভিক্ষা মিলবে না? গৃহদেবতা গোবিন্দের নতুন নামকরণ করেছিলেন পণ্ডিত জগন্নাথ। অঙ্গহানি হবার পরও পণ্ডিত গৃহদেবতা নিত্য পুজো ব্যাহত রাখেননি। গ্রামের অন্যান্য পণ্ডিতেরা এসে বলেছিলেন, এ কিসের পূজা তুমি করছো পণ্ডিত? তোমার গোবিন্দের হাত ভেঙে গেছে। অঙ্গহানি হলে পুজো করা যায় না ঠাকুরের। তুমি নবদ্বীপ থেকে বিধান আনাও। পণ্ডিত হেসেছিলেন ওদের মূর্খামিতে। পাগল, এ আমার ঠাকুরের লীলা। লুকোচুরি খেলায় যে স্বভাব। গোবিন্দ আমার হাত গুটিয়ে জগন্নাথ ছেড়েছেন। তার নিত্যপুজো অব্যাহত ছিল। উপরন্তু ভোগের সময় নিমিলিত নেত্রে তিনি ভোগ খাইয়ে দিতেন ঠাকুরকে। গোবিন্দ যে হাত গুটিয়ে জগন্নাথ হয়েছেন। ফলে পরিবারবর্গের কাছে সেদিন থেকে গোবিন্দের নতুন নামকরণ হয়েছিল জগন্নাথ, এবং পরিবারের বাইরেও নতুন নামকরণ হয়েছিল পণ্ডিতের পাগল। মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেল কুসুম। তারও আর ভালো লাগছিল না লক্ষ্মীপুরের বিষাক্ত বাতাস। ঠিক হলো মাসখানেকের মধ্যেই সমস্ত বিক্রয় করে টাকাটা পোস্ট অফিসে রেখে সামান্য পাথেয় নিয়ে ওরা বেরিয়ে পড়বে বৃন্দাবনের তীর্থপথে। হয়তো হতোও তাই, কিন্তু আবার একটা ঘটনায় ছেদ পড়ল এ ব্যবস্থায়। একদিন সন্ধ্যায় বাড়ির পিছনের পুকুরে স্নান করে ভিজে কাপড়ে ফিরছে কুসুম। কাঞ্চন গাছের আড়াল থেকে কে যেন এসে পত্রত করে দাঁড়ালো। অস্ফুটে কুসুম বললে, বিশুদা? হ্যাঁ আমি। চিনতে পেরেছ দেখছি। দীর্ঘ 4 বছর পরে ওদের সাক্ষাৎ। তুমি তুমি কোথা থেকে এলে বিশুদা? কবে এসেছো গ্রামে? গ্রামে আমি আজই এসেছি। রাত ভোর হবার আগেই আমি চলে যাব। আমার সময় অল্প। শোনো, আমি ফেরারি আসামি। এই অঞ্চলে গোপনে অর্গানাইজ করছি। আমার সাথে দেখা হয়েছে, কাউকে বলবে না, বুঝেছ? কুসুম ঘাড় নেড়ে জানায় সে বুঝেছে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি গাঙ্গুলি মশাইয়ের কাছে। হ্যাঁ, হরিহর গাঙ্গুলি মশাই। তিনি আমাদের পিছনে না থাকলে এ গ্রামে কাজ করা অসম্ভব হতো আমাদের পক্ষে। শোনো কুসুম, তোমাকে এসব কথা বলছি বটে, কিন্তু এগুলি অত্যন্ত গোপনীয় খবর। কখনো কাউকে কোনো কথা বলবে না। প্রথমটা হকচকিয়ে গেলেও অল্পেই ধৈর্য ফিরে পেয়েছে কুসুম। ছেলেবেলা থেকেই আঘাত পেয়ে পেয়ে কুসুম হয়ে উঠেছিল কুলিশ কঠোর। সে হেসে বললে, তবে এত কথা কেন বলছো আমাকে? জানো না মেয়েদের পেটে কথা থাকে না? বিশ্বনাথের কথা শুনে ওর মুখের হাসি কিন্তু মুহূর্তেই মিলিয়ে গেল। তোমাকে তো সে জাতের মেয়ে বলে ভাবি না আমি। জানো কুসুম, আমাদের দলে এমন মেয়েও আছে
যারা, যাক, তোমাকে যা বলতে চাই তাই বলিনি এই বেলা, আমার সময় অল্প। বাধা দিয়ে কুসুম বলেছিল, আমাকে তোমাদের দলে নিতে পারো না বিশুদা? না না, এখন না, মাসিমার কথাটাও ভেবে দেখো। তবে আমি কি করব বিশুদা, বৃন্দাবনে চলে যাব? না না, তাহলে তুমি আমাদের দলে আসবে কি করে? তুমি এখানেই প্রতীক্ষা করো। কিন্তু, ইতস্তত করে কুসুম। হ্যাঁ, আমি বুঝি। তুমি বরং এক কাজ করো, আমাদের দলের কোনো ছেলেকে বিয়ে করে আপাতত গ্রামেই থাকো। হাসলি কুসুম। তুমি কি আমার সব কথা এখনই শোনোনি বিশুদা? হ্যাঁ, শুনেছি। তবে ও কথা বলছো কেন? সব কথা জেনে আমাকে কে বিয়ে করবে? আমি যদি পাত্র এনে দিই, তুমি রাজি আছো? আবার হেসে ফেললে কুসুম। পাত্রটি কীরকম না জেনে কি করে বলি? তুমি 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 আমাকে বিয়ে করবে কুসুম? বিদ্যুৎ স্পৃষ্টের মতো এক পা সরে গেল কুসুম কথাটা শুনে। না। না? না কেন? তবে অবশ্য অন্য পাত্র দেখতে হবে কুসুম। আমি ভেবেছিলাম, হয়তো আমারই ভুল হয়েছে, তুমি আমাকে মাপ করো কুসুম। মাপ চাইবার কি আছে এতে? কিন্তু তুমি কি করে ভাবতে পারলে বিশুদা, আমার সমস্ত কলঙ্কের বোঝা নিয়ে তোমার এই নির্মল জীবন কালিমালিপ্ত করতে রাজি হব আমি? ও, শুধু এই জন্যেই? নিশ্চয়ই। অন্য কিছু নয়? অন্য? অন্য আবার কি? ও, বুঝেছি। শোনো, ভুল বুঝেছ তুমি কুসুম। তোমার ও ঘটনাটাকে কলঙ্ক বলে মনে করিনি আমি। সেরকম গুরুর কাছে শিক্ষা পাইনি তো। তুমি বা কি করে ওটাকে কলঙ্ক বলে মেনে নিয়েছ তাই ভাবি। একটু হেসে আবার বললে, হবেই তো। বাপের পাঠশালায় গিয়ে তো বসনি কোনো দিন, তার শিক্ষা আর পেলে কোথায়? আমার এত বড় কলঙ্কটাকে তুমি উড়িয়ে দিতে চাও বিশুদা? তুমি জানো সে 18 ঘন্টা আমি কোথায় ছিলাম? সত্যিই আমি অজ্ঞান হয়েছিলাম কি না, সজ্ঞানে আমার উপর? না, তা জানি না কুসুম। তবে এটা জানি, তা যদি ঘটে থাকেও, তবুও তুমি সদ্য প্রস্ফুটিত কুসুমের মতোই অপাবৃদ্ধ। এত মধুর কথা জীবনে শোনেনি কুসুম। আবেশে তার চোখ মুদে এলো। স্বপ্নাবেশে সে শুনলে বিশ্বনাথের কথা। জানো না, আমার গুরুদেব বলতেন, হাত ভাঙলে ঠাকুর অশুচি হয় না। হাত যে ভেঙেছিল সেটা তো প্রত্যক্ষ সত্য, কিন্তু তাতে তো তার নিষ্ঠা এক তিলও কমেনি কুসুম। সমাজের চোখে তোমার বাবার ঠাকুর বিকলাঙ্গ, বর্জনীয়, তুমি কলঙ্কিনী। সমাজের চোখে আমিও পতিত, আমিও জেল ফেরত আসামি। জেলে বসে 5 জাতের সঙ্গে লপসি খেতে হয়েছে আমায়। আমিও পতিত, তুমিও আমার কলঙ্কিনী রাই। মধু, মধু, এত মধুর কথা সহ্য করতে পারবে না কুসুম। তার সদ্য স্নাত সিক্ত মাথাটা আশ্রয় খুঁজে কুস্তিগির বিশ্বনাথের কপাট বক্ষে। এরপর কুসুমের বিবাহের কথা বলতে হয়, কিন্তু সে বিয়ের খবর কে রাখে? পণ্ডিত মশাইয়ের মেয়ের বিয়েতে সানাই বাজিল না, শাঁখও বাজিল না, উলুধ্বনিও দিল না কেউ, ভুরিভোজ খেল না ইতর ভদ্র। হরিহর গাঙ্গুলির উপস্থিতিতে গোপন কক্ষে রাত্রি 3য় জামে মন্ত্রোচ্চারণ করলেন পুরোহিত। মন্ত্রমুগ্ধের মতো তা উচ্চারণ করে গেল কুসুম আর বিশ্বনাথ। বিধবা জননী দাঁড়িয়েছিলেন দ্বারের পাশে। তারাপদ পুরোহিতের নির্দেশ মতো 5 ফরমাস যোগান দেয়, আর বাইরে দাঁড়িয়ে ঘড়ি হাতে প্রতীক্ষা করছিল একজন ছেলে, বিশ্বনাথের দলের লোক। বিবাহ অন্তে সে বরকে উঠিয়ে নিয়ে যাবে রাত ভোর হবার আগেই। পূব আকাশ ফর্সা হয়ে আসে। তারাপদ কয়েক গ্লাস শরবত নিয়ে এলো। তাই পান করে পথে বের হতে গিয়ে বিশ্বনাথ দেখল রাস্তায় লোক চলাচল শুরু হয়ে গেছে। সঙ্গী একাই চলে গেল। বিশ্বনাথকে সমস্ত দিন অপেক্ষা করে যেতে হলো। লুকিয়ে থাকতে হলো বিশ্বনাথকে গোয়ালে। পরদিন বেরিয়ে পড়ল সে রাত্রের অন্ধকারে। কাল রাত্রি। এরপরে কুসুমের বিবাহিত জীবন, যতদূর আন্দাজ করছি, রং চড়িয়ে গল্প করবার অবকাশ সেখানে খুবই অল্প।
কুৎসিত কখনো আসত বিশ্বনাথ রাতের অন্ধকারে, আবার বেরিয়ে পড়ত রাত পোহাবার আগেই। প্রতিবেশীরা কোন সূত্রে খবরটা পেল জানি না, কিন্তু বোঝা গেল আঁধার রাতের বরের স্বরূপ জেনে ফেলেছে অনেকেই। ফলে নবদম্পতির বিচ্ছেদগুলি দীর্ঘতর হতে লাগলো শুধু। চিঠিটা এমনিতেই বড় হয়ে গেছে, সংক্ষেপে শেষ করছি তাই কুসুমের ইতিহাস। কুসুমের বিয়ের বছর 4-5 পরে ওর মা মারা যান। 42-এর আন্দোলনের সময় ধরা পড়ে বিশ্বনাথ। বছর 3 সে ছিল এবার জেলে। তারাপদই কুসুমকে দেখাশোনা করত। 45 সালের মাঝামাঝি ওরা দেশের বাড়ি ছেড়ে চলে আসবে বনস্থ করলে। অনেকেই তখন ধীরে ধীরে চলে আসছে বাংলাদেশের পশ্চিম প্রান্তে অনিবার্য কারণে। জিনিসপত্র, আসবাব, গরু ক্রমে ক্রমে বিক্রি করে দিল তারাপদ। বিশ্বনাথ তখন হিজলির জেলে। জমি ও বাড়ির জন্য খদ্দের খুঁজে বেড়ায় তারাপদ। এই সময়ে পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে কামিনীর একটা লক্ষ্মীর কৌটো খোলে কুসুম। কৌটোটায় চাবি ছিল না, মাঝে মাঝে আনি দোয়ানি ফেলত ওই কৌটোটায়। দুই বোনে আন্দাজ করত কত জমল। কামিনীর মৃত্যুর পর এটা খোলেনি কুসুম। বিশ্বনাথের জেল হবার পর যুদ্ধের বাজারে, দুর্ভিক্ষের বাজারে যখনই খুলতে গিয়েছে, কামিনীর স্মৃতি এসে বাধা দিয়েছে তাকে। আজ বাড়ি ঘর ছেড়ে যাবার আগে কৌটোটা ভেঙে ফেলল সে। একরাশ আনি দোয়ানির মাঝখান থেকে বের হলো এক টুকরো জীর্ণ চিঠি। মেজদি, তুই কবে এ চিঠি পড়বি জানি না, ততদিনে আমার শোকটা সামলে যাবে। আমার অপঘাত মৃত্যুর কারণটাও সইতে পারবি তুই। মাকে কিছু বলিস না লক্ষ্মীটি। কথাটা না বলে যেতে পারছি না মেজদি। যে তোর সর্বনাশ করেছে সেই আমার এই পরিণামের জন্য দায়ী মেজদি। যে কারণে মুখ ফুটে তুই স্বীকার করতে পারিসনি, সেই কারণেই আমিও কিছু বলতে পারলাম না মেজদি তোকে মুখ ফুটে বলতে। তার চিঠিগুলো সব পুড়িয়ে দিয়ে গেলাম, নইলে দেখতিস অশ্লীল প্রস্তাবটার বিনিময়ে কি পরিমাণ লোভ আর কি পরিমাণ ভয় সে দেখিয়েছে প্রতিনিয়ত। সমাজে এক ঘরে পতিত পরিবারের অরক্ষণীয়া একটি মেয়ের অনেক রকমই পরিণাম হতে পারত। তবে আব্দুল গলির অঙ্কশায়নী হওয়ার চেয়ে ধলেশ্বরীকেই বরণ করে নিলাম মেজদি। যতদিন পরে যখনই এই চিঠি পাবি, আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলিস। ইতি হতভাগিনী তোর কুমু। কুমুর শেষ অনুরোধ রাখতে পারেনি কুসুম। চোখ দিয়ে তার এক ফোঁটা জলও বেরোয়নি। জ্বালা করে জ্বলে উঠেছিল তার চোখ দুটো। কতগুলো ভুলে যাওয়া দৃশ্য মনে পড়েছিল তার, আর মনে পড়েছিল সদা হাস্যময় তার স্নেহের বোনটিকে, কামিনী। তারাপদকে দেখায়নি চিঠিখানি, দেখিয়েছিল বিশ্বনাথকে। স্বাধীনতা পাওয়ার পর সে যখন জেল থেকে ছাড়া পেল। বিশ্বনাথ পড়ে একটা কথাও বলেনি। চোয়ালের হাড় দুটো শুধু কঠিন হয়ে উঠেছিল তার। দলে দলে গ্রামবাসী তখন বেরিয়ে পড়ার জন্য উদ্গ্রীব। 2টি সদ্যজাত শিশুরাষ্ট্রের সন্তান তখন উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে এপার ওপার। বিশ্বনাথের ক্লাবের সদ্যমুক্ত কয়েকটি সভ্য আবার ধরা পড়ল। কুসুমা দেরি করতে রাজি নয়, বললে, ওগো চলো আজই বেরিয়ে পড়ি, ফিরে এসে পরে সম্ভব হলে জমি বাড়ি বিক্রির ব্যবস্থা করা যাবে, এখানকার দেনা পাওনা তো চুকলো। বিশ্বনাথ শুধু বললে, দেনা পাওনা সব এখনো চোখে নেই কুসুম, একটা বড় কাজ এখনো বাকি আছে। তুমি আর তারাপদ আজই রাতে রওনা হয়ে যাও, যেমন করে পারো কলকাতায় পৌঁছে এই ঠিকানায় উঠো। আমি কয়েকদিন পরে গিয়ে মিলব তোমাদের সঙ্গে। আমার হাতের কাজটা সেরেই যাব। কি আবার তোমার এমন জরুরি কাজ? ওই যে বললাম একজনের ঋণ শোধ করতে হবে। কে সে? আব্দুল গনি। শিউরে উঠেছিল কুসুম। বারণ করেছিল বিশ্বনাথকে, তার পায়ে মাথা খুঁড়েছিল, কিন্তু সংকল্প থেকে এক পাও টলাতে পারেনি তাকে। সেই রাত্রে তারাপদের সঙ্গে শিশুপুত্রের হাত ধরে রওনা হয়ে গেল কুসুম।
বিশ্বনাথও রওনা হয়ে গেল তার আরাধ্য কাজের উদ্দেশ্যে। বিদায় নিল স্বামী স্ত্রী। এই বিদায়ই ওদের চিরবিদায়। কুসুমের সঙ্গে বিশ্বনাথের নাকি আর কোনোদিন দেখা হয়নি। আব্দুল গনির খুন হবার খবরটা সে কাগজে পড়েছিল, কারণ আব্দুল তখন একটি রাজনৈতিক দলের বিশিষ্ট নেতা। বিশ্বনাথের ফটোসহ পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তিটাও সে দেখেছে। বিশ্বনাথকে কিন্তু পুলিশ খুঁজে পায়নি, কুসুমও নয়। যে ট্রেনে বিশ্বনাথটা কলকাতা রওনা হয়েছিল, কোনো দুর্ঘটনায় সে ট্রেনের কোনো হিন্দু যাত্রী পৌঁছতে পারেনি তাদের এপারে নিরাপদ আশ্রয়। ঋতব্রতের সে চিঠিতে কুসুমের কথা ছিল ওইটুকুই। বাকি যা তা এ কাহিনীর পক্ষে অপ্রাসঙ্গিক। এই চিঠিখানা সে কলকাতা থেকে ফিরে এসে লিখেছিল দেখা যাচ্ছে। কাহিনীর পারম্পর্য ধরে রাখতে হলে ঋতব্রতের কলকাতা যাবার আগে যে ঘটনাটা ঘটে সেটা এখানে লিপিবদ্ধ করা দরকার। করগেটের টিনের ইন্ডেট আর দুখানি চিঠি নিয়ে রামশরণ যেদিন চলে গিয়েছিল, তার পরের দিনই সন্ধেবেলা সে ফিরে এলো ক্যাম্পে। ঋতব্রত তখন তার ছপায়াতে চিৎকার করে শুয়ে ভাবছে নানান কথা। কলকাতার ডাকে ক্যাজুয়াল লিভের কোনো জবাব আসেনি তখনও। জবাব পায়নি রেখা মিত্তিরকে লেখা চিঠিখানারও। রতন এসে খবর দিলে সিংজে দেখা করতে চায়। ঋতব্রত উঠে বসে, গায়ে একটা গেঞ্জি চড়ায়। এসে বসে, সিংজির কি খবর? খবর তো আচ্ছাই, আপনার চিঠি ফেলিয়ে এসেছি। শার্টের কানাটা তুলে ফতুয়ার পকেট থেকে দুখানি চিঠি বার করে রাখলো টেবিলে। ঋতব্রত ক্ষিপ্র হাতে চিঠি দুখানা নিয়ে পড়তে লাগলো। প্রথমেই মেজদার চিঠি, সেখানা শেষ করে আমার লেখা চিঠিখানা পড়তে লাগলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল রামশরণ। ঋতব্রতর কপালে যে কুঞ্চন লেখা জাগছে আর মিলিয়ে যাচ্ছে সে সম্বন্ধে ঋতব্রত সচেতন ছিল না, কিন্তু সমস্তই নজরে যাচ্ছিল রামশরণের টেবিলের উপর রাখা শেভিং সেটের গোল আয়নাটায়। রতন এসে দাঁড়ালো। চায়ের জল বসাবো? রামশরণ তাকে ডাকলে। ए रतन भाई, सुनो तो, पहले मेरे लिए एक पैकेट सिगरेट लाओ। देखो भाई, कांची मत लाना, कैप्स्टन लाओगे। একটা টাকা গুঁজে দিলে রতনের হাতে। রতন একটু বিরক্ত হলো হয়তো, কারণ কাঁচি ছাড়া ক্যাপসন সিগারেট কাছের স্কুল বাজারে পাওয়া যাবে না, তাকে যেতে হবে সেই গোল বাজার অবধি। তবু টাকাটা নিয়ে রতন বেরিয়ে পড়ে। ঋতব্রতের খেয়াল হলো রামশরণের উপস্থিতিটা অগ্রাহ্য করেছে সে এতক্ষণ। বললে, সিংজি আবার সিগারেট ধরলে কবে থেকে? খাই না আমি, আবার কভি কভি ভি খাই। জানালা দিয়ে গলা বার করে কি যেন দেখল রামশরণ। রতন ততক্ষণে বড় রাস্তায় উঠে পড়েছে। আপনার আর ভি একটা চিঠি আছে স্যার। আরও চিঠি? কই দেখি। হাত বাড়ালে ঋতব্রত। আংরাখার আরেক পকেট থেকে বার করে আনলো সিংজি একটা মোটা খাম, দিল ঋতব্রতের হাতে। নাম ঠিকানা কিছুই লেখা নেই উপরে। ঋতব্রত খামটা খুলতে লাগলো। খুক খুক করে কাশল রামশরণ। হঠাৎ থুতু ফেলতে উঠে গেল বাইরে। ঘরে যখন ফিরে এলো খামের অবগুণ্ঠন তখন আবার বন্ধ হয়ে গেছে। সিংজি আসন গ্রহণ করল। পকেট থেকে একটা ডিব্বা বার করে একখেলি পান ফেলে দিলে মুখগহ্বরে। বললে, একটা নেবেন না কি স্যার? ঋতব্রত স্থির হয়ে বসে রইল। হ্যাঁ না জবাব দিলে না। একটু ইতস্তত করে সিংজি ফের বললে, কলকাতা কবে যাবেন স্যার? এটা আপনি নিয়ে যান। বন্ধ ভারী খামটা ঋতব্রত ছুঁড়ে দিলে রামশরণের কোলের উপরে। একটু চমকে উঠল সিংজি। কেন স্যার, কি কসুর হলো আমার? কসুর আপনার নয় সিংজি, কসুর আমার। আপনার সঙ্গে কাজ করতে হচ্ছে। আপনি ভুল বুঝেছেন মিস্টার সিং, আমি ও জাতের লোক নই। এতে অন্যায় তো কি আছে স্যার? আপনি আমার জন্যে এত পরিশান করলেন। আপনার সঙ্গে আমি এই বিষয়ে আর কোনো আলোচনা করব না মিস্টার সিং, আপনি যেতে পারেন। উঠে দাঁড়ালো ঋতব্রত। চোখ মুখটা লাল হয়ে উঠেছে।
আপনি আমার জন্য পরিশান করেন নাই? না মিস্টার সিং, আপনার জন্য আমি কিছুই করিনি। যা করেছি তা শুধু আমার কর্তব্যই করেছি। তার পারিশ্রমিক আমি ঠিকই পেয়ে থাকি। ছি, এ বিষয়ে। লেকিন, বাধা দিয়ে বললে রামশরণ, কোল্টারিং, ওহি রোজ আপনি আমাকে না বাঁচাইলে তো আমি মরতাম স্যার। হা হা করে হাসলে রামশরণ। আপাদমস্তক জ্বলে গেল ঋতব্রতের। সেদিনকার অপমানের দৃশ্যটা মনুষ্যচক্ষে ভেসে উঠল বুঝি। বললে, আমি আবার বলছি, আপনি ভুল বুঝছেন মিস্টার সিং। পুরনো বল্লাতে আলকাতে লাগাতে দেওয়ার পিছনে যে এই হীন ষড়যন্ত্র ছিল, তা আমি তখন বুঝিনি। হ্যাঁ, আপনারা আমাকে বোকা বানিয়েছেন, তার জন্য যথেষ্ট অপমানও হয়েছে আমার সেদিন। কিন্তু আজকের এই অপমান আমি জীবনেও ভুলব না। আপনি যেতে পারেন। যাবার কিন্তু কোনো লক্ষণ রামশরণের দেখা গেল না। যো হয়ে গেছে ও তো হয়েই গেছে স্যার, বিল তো আমি পাইয়েই গেছি। এখন তো ও ফিন লौटानो যাবে না। लेकिन आपने भी कुछ ना নিলে যে আমার মন মানবে না স্যার, ও তো সিরিফ আধর্ম হবে। ধর্মজ্ঞান বলতে আপনি কি বোঝেন জানি না, টাকাটাই বোধহয় আপনাদের কাছে চরম ধর্ম। কিন্তু মিস্টার সিং, টাকার উপরেও একটা জিনিস আছে যার নাম ঈমান। কথাটার মানে আপনি গ্রহণ করতে পারবেন না, তাই ও আলোচনাটা থাক। কিন্তু এক্ষুনি আমার ঘর থেকে আপনি চলে না গেলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। এতক্ষণে উঠে দাঁড়ালো রামশরণ। আপনি আমাকে ঘর সে নিকাল দিলেন স্যার? এই সোজা কথাটা আরও আগেই বুঝতে পারবেন আশা করেছিলাম। অপমানে এতক্ষণে লাল হয়ে উঠেছে রামশরণ ঠিকাদার। ঋতব্রত যে এতটা রূঢ় হতে পারবে এটা সে কল্পনাই করেনি। তবু অদ্ভুত তার সংযম। কোনো কথা না বলে ধীর পদে সে এগিয়ে গেল দ্বারের দিকে। সেখানে দাঁড়িয়ে বললে, আজ আপনি আমির এসডিও আছেন, আমি গরিব ঠিকাদার আছি। আজ আপনি আমাকে ইনসাল্ট করতে পারেন, लेकिन हमें भी कुत्ता नहीं, আমি भी আদমি আছি। আপনার সে পরিচয় পেলে খুশিই হব আমি। তপ করে জ্বলে উঠল সিংহের চোখ দুটো, ঠোঁট দুটো ঈষৎ উন্মোচিত হলো, কিন্তু কিছু বললে না। যুক্তকর অবহেলা ভরে কপালে ঠেকিয়ে পথে বেরিয়ে পড়ল রামশরণ সিং। অন্ধকার ঘরে ঋতব্রত পায়চারি করে। রতন লণ্ঠন জেলে রেখে যায়নি। কথায় কথায় সন্ধ্যা উতরে গেছে। পকেট হাতড়ে একটা দেশলাই জ্বালে ঋতব্রত। সিগারেটের প্যাকেটটা খুঁজতে থাকে। একটা সিগারেট না ধরালে উত্তেজনাটা কমবেই না। আর কোথায় যে ফেলে কাজের জিনিস, টেবিলের উপরে নেই, বালিশের তলায় নেই। আচ্ছা, ছাড়া বুস্কুটটার পকেটে আছে কি? না, তাও নেই। কি খুঁজছেন স্যার? রতন এসে দাঁড়ায়। আমার সিগারেটের প্যাকেটটা এই যে। রতন এগিয়ে দেয় আনকোড়া একটা নতুন প্যাকেট। আগ্রহে সেটা থেকে খুলে একটা মুখে দিতে গিয়ে কী ভেবে হঠাৎ থেমে যায় ঋতব্রত। সিগারেট সমেত প্যাকেটটা টান মেরে ফেলে দেয় বাইরে। থমকে দাঁড়ায় রতন। স্যার, যা, এক প্যাকেট ক্যাপসিয়ান নিয়ে আয়। একটা টাকা বার করে দেয় ঋতব্রত। একটুখানি অবাক হয়ে চেয়ে থেকে আবার পথে নামে রতন। তাকে গোলবাজার যেতে হবে, স্কুল বাজারে ক্যাপসিয়ান পাওয়া যায় না।